আচ্ছা, আজকে আমরা শুরু করতে যাচ্ছি ওয়েব কন্টেন্ট ক্রিয়েট পার্ট 6। আজকে আমি এই ক্লাসে দেখাবো আমরা গত 5টা ক্লাসে যা শিখলাম সেগুলোর প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন, মানে সরাসরি কাজগুলো আমরা দেখব। ঠিক আছে, আমরা এতদিন কাজগুলো শিখছি। আজকের ক্লাসে আমরা দেখব যে কাজগুলো বায়ার কীভাবে দেয় আর আমরা কাজগুলো কীভাবে করব, বায়ারের রিকোয়ারমেন্টগুলো কী, আমরা কীভাবে কাজগুলো করব। ঠিক আছে, আমরা টোটাল বিষয়টা আজকে বুঝবো। তো এই ক্লাসটা আমাদের খুব বেশিক্ষণ হবে না, মেবি আমাদের আধা ঘন্টার মতো লাগতে পারে এই জিনিসটা বোঝানোর জন্য। তো এরপর আমরা নতুন টপিক শুরু করব। সবাই কি প্রস্তুত? আচ্ছা, তাহলে আমরা সরাসরি মার্কেট প্লেসে যাই। আমরা ওডেক্স, ইলেন্স বিভিন্ন মার্কেট প্লেসে দেখবো যে ওয়েব কন্টেন্ট ক্রিয়েটার কাজগুলো কীভাবে দেয় বায়ার। ঠিক আছে, বায়ার কী কী চাই। আমরা ওয়েব কন্টেন্ট ক্রিয়েট করার জন্য যা কিছু প্রয়োজন আমরা সেগুলো শিখছি। এখন আমরা সরাসরি প্র্যাকটিক্যাল কাজে যাব। তো আমরা প্রথমে আপওয়ার্কে যাচ্ছি। ওডেক্সটা এখন আপওয়ার্ক হয়ে গেছে, আপনারা সবাই জানেন। বাট সব কিছু ঠিক আছে, শুধুমাত্র নামটা চেঞ্জ হয়েছে। আচ্ছা, আমরা এখানে কাজগুলো খুঁজবো। ফাইন্ড ওয়ার্ক, সার্চ ফর জব। আচ্ছা, আমি প্রথম ক্লাসে দেখিয়েছিলাম যে আমাদের ওয়েব কন্টেন্ট রাইট নিয়ে কী পরিমাণ কাজ পাওয়া যায়। আমরা দেখছিলাম প্রায় 10,000-এর মতো কাজ পাওয়া যায় ডেলি, শুধুমাত্র ওয়েব কন্টেন্ট রাইট নিয়ে। এগুলো বিভিন্ন নামে পাওয়া যায়। নামগুলো বলেন। প্রথমে আমি ওয়েব কন্টেন্ট ক্রিয়েট নিয়ে শুরু করি। ওয়েব কন্টেন্ট, তাই না? ওয়েব কন্টেন্ট দিয়ে সার্চ করি। আচ্ছা, তার আগে আমরা একটা লিস্ট করি যে আমরা যা শিখলাম ওয়েব কন্টেন্টের কাজগুলো আমরা কী কী নামে পেতে পারি। বলেন, আমি লিখতেছি, আপনারা আমাকে হেল্প করেন। প্রথমত হচ্ছে ওয়েব কন্টেন্ট, তাই না? আমরা ওয়েব কন্টেন্ট তৈরির কাজগুলো যে যে নামে সার্চ করলে পাবো। একটা হচ্ছে ওয়েব কন্টেন্ট, তারপর হচ্ছে আর্টিকেল রাইটিং, তারপর হচ্ছে প্রোডাক্ট ডেসক্রিপশন রাইটিং, তারপর হচ্ছে ফেসবুকের পোস্ট ক্রিয়েট, তাই না? তারপর হচ্ছে ফ্যান পেজ কেন, ফেসবুকের পোস্ট, তারপর হচ্ছে ওয়েব কন্টেন্ট, আর্টিকেল, প্রোডাক্ট ডিসক্রিপশন রাইটিং, ফেসবুকের পোস্ট ক্রিয়েট, তারপর হচ্ছে নিউজ রিপোর্ট, তারপর হচ্ছে প্রেস রিলিজ, তারপর হলো ওয়েব পেজ ক্রিয়েট, তারপরে বলেন আর কি নামে ডাকা যায়। তারপর হচ্ছে কন্টেন্ট রাইটিং, আমি যদি সহজ করে বলি যে ইন্টারনেটে পাবলিশ হওয়ার জন্য কোনো কিছু লেখা, আপনি এমন কোনো কিছু লিখবেন অথবা এমন কিছু তৈরি করবেন, এটা লেখা, ছবি, ভিডিও এগুলোর সম্বন্ধে এমন কিছু একটা লিখবেন যেটা ওয়েবে পাবলিশ হবে। এটা হতে পারে একটা নিউজ রিপোর্ট, হতে পারে একটা আর্টিকেল, হতে পারে প্রোডাক্ট ডেসক্রিপশন, যে কোনো কিছু যেটা ওয়েবে পাবলিশ হবে সেটাই কি কন্টেন্ট। আমরা সবগুলো যদি একসাথে বলি, এই সব কিছুকে যদি আমরা এক শব্দে বলি, আমরা কি বলতে পারি? কন্টেন্ট। মানে ওয়েবে পাবলিশ হবে এমন যে কোনো কিছু লেখা, এটা হতে পারে ফেসবুকে পাবলিশ হবে, হতে পারে ওয়েবসাইটে পাবলিশ হবে, হতে পারে যে কোনো ফরম্যাটে, ওয়েবের যে কোনো ফরম্যাটে, হতে পারে যে কোনো ব্যক্তিগত ওয়েবসাইটে অথবা কোম্পানি ওয়েবসাইটে। তাহলে আমরা যে কাজগুলো শিখলাম সেই কাজগুলো আমরা সার্চ করলে পাবো, এই শব্দগুলো লিখে সার্চ করলে আমরা পাবো। আপনারা সবাইকে বুঝতে পারছেন? আমরা তাহলে একটা দিয়ে সার্চ করে দেখি। আমি প্রথমে সার্চ করতেছি ওয়েব কন্টেন্ট লিখে। আমি ওয়েব কন্টেন্ট দিয়ে সার্চ করব, সার্চ করে আমি কী কী কাজ আছে সেগুলো দেখাবো।
কাজগুলো কীভাবে করবো সেই নিয়ে আমরা আলোচনা করব। আমরা কাজ করার প্রসিডিউরগুলো আমরা জানি, তাই না? আমি জাস্ট আজকে কী করবো, জাস্ট আপনাদেরকে কাজগুলো বুঝাবো, যে বায়ারের রিকোয়ারমেন্টটা বুঝাবো, এবং বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা কাজগুলো করতে পারবো কিনা, সেই কাজগুলো করতে আমরা ক্যাপেবল কিনা, ঠিক আছে? তো আমি প্রথমে সার্চ করতেছি ওয়েব কন্টেন্ট লিখে, ওয়েব কন্টেন্ট লিখলাম, সার্চ করলাম। ওয়েব কন্টেন্ট নিয়ে কাজ কয়টা আছে? 2243টা। আচ্ছা, এখন এই এতগুলো কাজের মধ্যে দেখে আমরা সবগুলো কাজ তো আমরা দেখবো না, আমরা এগুলো ফিল্টার করব। এই যে বাম পাশে একটা ফিল্টার দেখতে পাচ্ছেন, আমরা এখান থেকে আগে ফিল্টার করব। এবং ওয়েব কন্টেন্ট নিয়ে 2243টা কাজ আছে, এতগুলো কাজ আমাদের দেখা সম্ভব না, তাহলে আমরা আমাদের মতো করে সেটা ফিল্টারিং করে নেব। এখানে হচ্ছে আওয়ারলি এবং ফিক্সড প্রাইস। আওয়ারলি কাজ আছে 1249টা, ফিক্সড প্রাইজের কাজ আছে 994টা। মনে করেন আমরা ফিক্সড প্রাইজের কাজ করব না, তুলে দিলাম, তাহলে আমাকে কাজ দেখাবে কয়টা? 1249টা। এরপর আছে এখানে এক্সপিরিয়েন্স লেভেল, এখানে 3 ধরনের কাজ আছে। একটা হচ্ছে একদম বিগিনারদের জন্য এন্ট্রি লেভেলের কাজ 427টা, ইন্টারমিডিয়েট লেভেলের কাজ 465টা, আর এক্সপার্ট লেভেলের কাজ 283টা। তাহলে আপনারা আপাতত এক্সপার্ট লেভেলের কাজগুলো করার জন্য অ্যাবল না, মিনিমাম 3-4 মাস কাজ করার পরেই এই এক্সপার্ট লেভেলের কাজগুলো করতে পারবেন। সুতরাং এগুলোতে অ্যাপ্লাই করারও দরকার নেই, আমি এটা তুলে দিলাম। তাহলে আমার কাজ কয়টা আছে এখন? 892। আমি আরও কমাই, আরও ফিল্টারিং করি। ক্লায়েন্ট হিস্ট্রি, এটা সমস্যা নেই, এটা যে কোনো ক্লায়েন্ট হলে হবে। এটা হলো এই যে ক্লায়েন্ট এখনও কোনো হায়ার করে নাই, যে ক্লায়েন্টের অলরেডি 1 থেকে 9 জন কাজ করতেছে, মানে মাঝারি কোম্পানি, আর এটা হচ্ছে বড় কোম্পানি, যে ক্লায়েন্টের অলরেডি 10 জনের বেশি এমপ্লয়ি অ্যাপয়েন্টেড করা আছে। এটা যে কোনো একটা ক্লায়েন্ট হলে আমাদের চলবে। প্রজেক্ট লেন্থ, আপনি কীরকম প্রজেক্ট চান? আপনি ডেইলি প্রজেক্ট, উইকলি প্রজেক্ট, মান্থলি, নাকি 6 মাসের উপরে? আমরা যে কোনো একটা হলে চলবে। আওয়ার্স পার উইক, পার্ট টাইম চান নাকি ফুল টাইম চান? এটাও যে কোনো একটা হলে চলবে, আমি এগুলো ধরলাম না। তাহলে আমি এই ফিল্টারিং করার পর আমার কয়টা আসছে এখানে? 892টা। এখন এই 892টার মধ্যে আমি 892টা কাজ পরে দেখবো না, আমি এখান থেকে আরও কমাবো, ঠিক আছে? তাহলে আমি এখানে দেখবো যে লাস্ট 3 দিন, আজকে থেকে লাস্ট 3 দিন পর্যন্ত যে কাজগুলো পোস্ট হয়েছে আমি সেগুলোই দেখবো। 3 দিনের আগে যে কাজগুলো পোস্ট হয়েছে আমি সেগুলো দেখবো না। এখানে নর্মালি যে কাজগুলো থাকে মোটামুটি 1 সপ্তাহের মতো থাকে। একটা কাজ যখন বায়ার পোস্ট করে তখন ওই কাজটা প্রায় 1 সপ্তাহের মতো থাকে। তো 1 সপ্তাহ আগের কাজ আমরা দেখবো না, আমরা দেখবো লাস্ট 3 দিন, মানে একদম রিসেন্ট যে পোস্টগুলো, আমরা শুধুমাত্র সেগুলোই দেখবো। তো কোন কাজটা কখন পোস্ট হয়েছে আপনি সেটা কীভাবে বুঝবেন? এই যে এখানে কখন পাবলিশ হয়েছে এইটা এখানে বলা থাকবে। আচ্ছা, একটা বিষয় দেখেন, এই যে এই কাজটা ফটো মডারেশন ফর চ্যাট ওয়েবসাইট, ওর কতজন দরকার লোক? 30 জন দরকার। এই কাজটা কোন লেভেলের? এন্ট্রি লেভেল নাকি এন্ট্রি লেভেলের কাজ? তো আপনারা যে কাজগুলোতে দেখবেন এন্ট্রি লেভেল, ওই কাজগুলোতে আপনারা নিশ্চিন্তে অ্যাপ্লাই করতে পারবেন, কারণ এন্ট্রি লেভেলের কাজগুলোতে এক্সপার্টরা অ্যাপ্লাই করবে না, কারণ এন্ট্রি লেভেল মানে স্যালারি কম দেবে। তো যে কাজগুলোতে এন্ট্রি লেভেলের কাজ সেখানে এক্সপার্ট লেভেলের মানুষরা কী করবে না, অ্যাপ্লাই করবে না। আচ্ছা, কাজটা কখন পোস্ট হয়েছে এটা দেখি। আমরা যদি এখানে যাই, এখানে থাকার কথা, এটা কই? হ্যাঁ, পোস্টেড অ্যাবাউট অ্যান আওয়ার এগো, মাত্র 1 ঘন্টা আগে পাবলিশ হয়েছে। আচ্ছা, এরপর হলো অ্যাসিস্ট্যান্ট নিডেড ফর মাই কিন্ডেল পাবলিশিং বিজনেস। অ্যাসিস্ট্যান্ট নিডেড ফর মাই কিন্ডেল পাবলিশিং বিজনেস। কিন্ডেল জিনিসটা কি আমরা কি জানি? কিন্ডেল, এখন কিন্ডেল জিনিসটা কি আমরা জানি না, বাট আমরা একটু দেখি কিন্ডেল জিনিসটা কি। আমরা কি বুঝতে পারতেছি কিন্ডেল জিনিসটা কি? ইবুক রিডার। আচ্ছা, এই লোক কি বলতেছে দেখেন, ওর 2 জন দরকার ফ্রিল্যান্সার,
assistant needed for my Kindle publishing business. I will need an assistant to help me with several tasks in Kindle publishing. Step-by-step training will be provided. I will pay by hour only for training and then negotiate a fixed rate. This is a long-term posting and has potential growth. If you are able to show that you are reliable, a quick learner, good communicator, and will go above and beyond to complete the necessary tasks, then I will promote you. I will be needing a manager in the near future to manage others. আপনারা এই বাইরের এটা বুঝতে পারছেন? উনি কি করতে চায়? ওনার অনলাইন অ্যাসিস্ট্যান্ট দরকার কি জন্য? ওনার কিন্ডেল সেল করার জন্য। ঠিক আছে, কিন্ডেল সেল করার জন্য। কিন্ডেল জিনিসটা কি? ইবুক রিডার। এখন এটা সেল করার জন্য ওনার অ্যাসিস্ট্যান্ট দরকার, এবং সেই অ্যাসিস্ট্যান্ট কী করবে? অনলাইনে প্রচার করবে, তাই না? ফেসবুকে, ইউটিউবে, বিভিন্ন ইয়াতে প্রচার করবে। তো এখন এই বাইরকে যদি আপনি বুঝান যে আপনি এসইও করতে জানেন, আপনি ফেসবুকে কীভাবে প্রচার করতে হয়, ওয়েবসাইটে কীভাবে প্রচার করতে হয়, ইউটিউবে কীভাবে প্রচার করতে হয়, সবগুলো আপনি জানেন, এবং আপনি ভালো মানের ওয়েব কন্টেন্ট তৈরি করতে পারেন। কারণ প্রচারের মেইন হাতিয়ার কি? কন্টেন্ট। আপনি খুব ভালো মানের কন্টেন্ট তৈরি করতে পারেন এবং সেগুলোর মাধ্যমে আপনি তার এটা প্রচার করতে পারবেন। তো মোটামুটি একটুকু বুঝালেই সে আপনাকে কী করবে? করবে না, অ্যাপয়েন্ট করবে না? আমি কি বুঝাতে পারছি? কারণ ম্যাক্সিমাম ফ্রিল্যান্সার যেটা জানে সেটা হচ্ছে তারা একটা সাইটে কাজ জানে, হয়তো ইউটিউব, হয়তো ফেসবুক, অথবা যে কোনো একটার কাজ জানে। আর আপনি যদি কয়েকটা কাজ যদি একটা জানেন, মানে পুরো অনলাইনের বিভিন্ন প্ল্যাটফর্মে যদি আপনি কাজ করতে পারেন, তাহলে বায়ার আপনাকে অনেক বেশি ভ্যালুয়েট করবে। আপনারা কি ওর কাজটা বুঝতে পারছেন? ওর কাজটাকে বুঝতে পারছেন? সে অনলাইনে কি করবে? কিন্ডেল সেল করবে। এখন এই কিন্ডেল সেল করার জন্য তার একজন দরকার অনলাইন অ্যাসিস্ট্যান্ট। তো সেই অ্যাসিস্ট্যান্ট কী করবে? ফেসবুকে, ইউটিউবে, ব্লগ সাইটে, লিঙ্ক বিল্ডিংয়ের মাধ্যমে আমরা অনলাইনে প্রচারের যতগুলো ওয়ে জানি সবগুলো ওয়েতে পাবলিশ করবে। উদ্দেশ্য কি? তার এগুলো সেল করা, কিন্ডেলগুলো সেল করা। এখন আপনারা বলেন, আপনারা যতটুকু শিখছেন ফেসবুক মার্কেটিংকে আপনারা পেয়েছেন? মানে এই বায়ার যদি বলে যে আমার কিন্ডেল সেল করবে, কিন্ডেল সেল করার মতো তুমি তৈরি করো, কন্টেন্ট তৈরি করো। এখন তার কন্টেন্টগুলো কীরকম হতে পারে আমাকে একটু আইডিয়া দেন। তার জন্য তো আমরা কন্টেন্ট তৈরি করবো। এখন কন্টেন্টগুলো কীরকম হতে পারে? কীরকম নিউজের মধ্যে, কীরকম ইয়ার মধ্যে আমরা ইয়াগুলো দেবো, আমরা তার এই জিনিসটা সেল করব, অনলাইনে এই জিনিসটা আমরা সেল করব। ঠিক আছে, এখন এটার জন্য আমাদের তো অনলাইন অ্যাডভার্টাইজিং করবো। তো অনলাইন অ্যাডভার্টাইজিং করার জন্য আমরা কি শুধুমাত্র কিন্ডেল দিয়ে দেবো, নাকি এটা কোনো আর্টিকেলের মধ্যে দেবো, ওয়েব কন্টেন্টের মধ্যে দেবো? একটা আমাকে সহজ করে কৌশলটা বলেন যে আমি কিন্ডেল সেল করতে চাই, আমি কীভাবে করবো অনলাইনে? মানে আমি কিন্ডেল নিয়ে বলবো যে ইহা একটা ভালো জিনিস, এটা কিনেন। আচ্ছা, ওটা তো প্রোডাক্ট ডেসক্রিপশন। এখন আমি যদি বলি যে ইহা কেনা ভালো জিনিস, এটা সেটা, এখন সেটা তো মানুষ তো ওটা তো অ্যাডভার্টাইজমেন্ট, তাই না? এখন আমাদের অনলাইনের প্রচারের প্যাটার্নটা ওঠে না, আমাদের কৌশলটা একটু ভিন্ন। আমরা কন্টেন্ট তৈরি করব, আমরা লেটেস্ট টেকনোলজি, তাই না, লেটেস্ট টেকনোলজি নিয়ে লিখবো, টেকনোলজি রিলেটেড বিভিন্ন ধরনের নিউজ লিখবো, বিভিন্ন ধরনের লিখবো, আর্টিকেল লিখবো। লেখার মাঝখানে আমরা কি কিন্ডেলের একটা দেবো। প্রোডাক্ট ফিচার, প্রোডাক্ট বেনিফিট এগুলো লিখতে হবে। হ্যাঁ, প্রোডাক্টের ফিচার বেনিফিট দিয়ে দেন এটা মধ্যখানে আমি এই বিষয়গুলো আপনাদেরকে আগে বলিনি। ফেসবুক মার্কেটিং কাজ দেখানোর সময়, প্রত্যেকটা কাজ দেখানোর সময় বলি যে আমাদের অ্যাডভার্টাইজিং প্যাটার্নটা কেমন হবে। আমাদের অ্যাডভার্টাইজিং প্যাটার্ন এমন না যে টিভিতে যেভাবে অ্যাড দেখাই, অনলাইনে যেভাবে অ্যাড দেখানো হয়, আমাদের অ্যাডভার্টাইজিং প্যাটার্নটা সেরকম হবে না। আমরা কোনো একটা প্রোডাক্ট নিয়ে বলবো না যে ইহা কেন ভালো জিনিস, এটা নেন। ওইটা হলে কি? ওইটা হলে পেইনফুল। ঠিক আছে, আমরা যেভাবে অনলাইনে কোনো একটা কিছুর অ্যাডভার্টাইজিং করি সেটা হচ্ছে আমরা যে কোনো একটা বিষয় নিয়ে আর্টিকেল লিখবো, যে জিনিসটা মানুষের উপকারী, মানুষের প্রয়োজন। ঠিক আছে, মনে করেন আমার উদ্দেশ্য হচ্ছে কাপড় বিক্রি করা। ঠিক আছে, অথবা আমার উদ্দেশ্য হচ্ছে কি একটা বিক্রি করা, ক্রিম বিক্রি করা।
একটা বিউটি ক্রিম সেল করা। তাহলে আপনি যদি শুধুমাত্র বিউটি ক্রিম নিয়ে লেখেন যে ইহা কেন ভালো বিউটি ক্রিম, এটা 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 সেটা, তাহলে ওইটা হয়ে যাচ্ছে কি শুধুমাত্র প্রোডাক্টের গুণাগান করা। তাহলে প্রোডাক্টের গুণাগান করলে মানুষ সেটা সহজভাবে নিবে না, ভালোভাবে নিবে না। আপনি যদি মানুষকে বলেন যে আপনি ন্যাচারালভাবে স্কিন কেয়ার কীভাবে করবেন, এরকম একটা যদি পোস্ট লেখেন, মানুষ ওই পোস্টে অনেক আগ্রহ নিয়ে পড়বে, তাই না? ওই ন্যাচারাল হতে কীভাবে করবেন ওইটা অনেক মানুষও পড়বে, এবং ওইটার ভিতরে আপনি কী করতে পারেন, আপনার অ্যাডভার্টাইজমেন্টটা দিতে পারেন, ঠিক আছে? শুধু যদি আপনি প্রোডাক্টের বিবরণ লেখেন তাহলে ওইটা কি, ওইটা কয়েকশো মানুষও পড়বে না। আবার যদি স্কিন কেয়ার কীভাবে করবেন ন্যাচারাল ওয়াতে ওইটা যদি আপনি লেখেন তাহলে কয়েক লাখ মানুষও পড়বে, এবং কয়েক লাখ মানুষই কী পড়বে, আপনার অ্যাডটা দেখবে। কন্টেন্টের ভিতরে আমরা অ্যাডটা দেবো, ঠিক টিভিতে যেটা করে, নাটকের মাঝখানে সিনেমার মাঝখানে যে অ্যাড দেয়। আমি কি বুঝতে পারছি? তাহলে আমরা এই কিন্ডেল সেল করার জন্য আমরা লেটেস্ট টেকনোলজি, নিউয়েস্ট টেকনোলজি, ঠিক আছে, এগুলো নিয়ে আমরা বিভিন্ন লেখা লিখবো। যারা টেকনোলজির প্রতি যাদের আগ্রহ আছে তারা ওই জিনিসটা পড়বে, এবং পড়ার সময় তারা কী করবে, মাঝখানে আমরা কিন্ডেলের একটা দেবো। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? আচ্ছা, এরপর দেখেন, তাহলে আমরা সেই কাজগুলোতে আমরা অ্যাপ্লাই করবো, যে কাজগুলো 3 দিন আগ পর্যন্ত, আজকে থেকে 3 দিন আগ পর্যন্ত। এটা পোস্ট হচ্ছে কতক্ষণ আগে? 4 ঘন্টা আগে। স্কিল্ড ফুল স্ট্যাক রুবি অন রেলস ইঞ্জিনিয়ার ওয়ান্টেড, দরকার নেই। এডিটর ফর 190 পেজেস গাইড, প্রোডাক্ট ডাটাশিট ডেভেলপমেন্ট ইন পেজ মেক। এটা দেখেন, ওমেন্স ফ্যাশন ব্লগার। We are a contemporary women's fashion brand looking for a dynamic blogger with a sharp wit and a knack for creating fun, edgy, keyword-rich content. Responsibilities including development of original SEO-friendly, brand-relevant blog materials that communicate our identity in engaging and compelling way, driving traffic to our online store. আপনারা মোটামুটি বুঝতে পারছেন এটা কি? ওরা হচ্ছে একটা মানে ব্র্যান্ড, স্পেশালি ওমেনদের জন্য, ওমেন ফ্যাশন ব্র্যান্ড। যেমন আমাদের দেশে আমাদের ক্যাটসাই অথবা আরং, ঠিক আছে, এরকম একটা ব্র্যান্ড। তো এই ব্র্যান্ডটা কী করে, তারা অনলাইনে প্রচার করবে, অনলাইনে করবে। এখন কি তার জন্য সেরকম ব্র্যান্ড, সেরকম কন্টেন্ট তৈরি করতে হবে, কন্টেন্টের মাঝখানে তাদের অ্যাড দিতে হবে। আপনারা কি বুঝতে পারছেন? মানে বায়ারের যে সিম্পল রিকোয়ারমেন্ট সেটা কি বুঝতে পারছেন? বায়ার অ্যাকচুয়ালি কী চাই, কাজ চাই নাকি আলটিমেট টার্গেট চাই? টার্গেট। এখন আপনি কি কাজ করবেন সেটা কি, আপনি কি কাজ করতেছেন সেটা ইম্পর্টেন্ট না, আপনি আলটিমেটলি বায়ারকে কী দিতে পারতেছেন সেটাই ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো যার ফলে স্বাভাবিকভাবে বায়ার আপনার চেয়ে কম জানে, কারণ বায়ার আপনার চেয়ে খুব বেশি জানে না। আমরা যখন টেলার্সের কাছে যাই, এখানে কাপড় বানানো নিয়ে কি টেলার্স বেশি জানে নাকি আমরা বেশি জানি? টেলার সে বেশি জানে। তারপরে কিন্তু আমরা টেলারকে শিখাই যে পকেটটা এভাবে না দিয়ে এভাবে দেন, এই স্ট্রাইপটা এভাবে না দিয়ে এভাবে দেন। আমরা টেলারকে শিখাই না? কী শিখাই? আমরা কিন্তু আমাদের কোনো নলেজ নেই, বাট আমার আজকে রিকোয়ারমেন্ট, আমি বুঝি যে আমার কীরকম দরকার, আমাদের আইডিয়াটা আমরা বুঝি, আমাদের প্রয়োজনটা আমরা বুঝি, কিন্তু আর সে কীভাবে তৈরি করবে সেটা তার ব্যাপার। আমি কি বুঝতে পারছি? বাট আমাদের নিডটা আমরা কি টেলারকে বুঝেই বলতে পারি, এবং টেলার আমাদের নিড, আমাদের প্রয়োজন অনুসারে, আমাদের রিকোয়ারমেন্ট অনুসারে আমাদেরকে এটা প্রোভাইড করে, কাজটা করে দেয়। ঠিক তেমনি বায়ার কাস্টমারকে খুব বেশি কিছু জানে না, সে জানে কি আলটিমেট তার লক্ষ্য কী, আলটিমেট চাহিদা কী, সেটা সে আমাদেরকে বুঝিয়ে বলবে, যদিও সে খুব বেশি কিছু সে জানে না, ঠিক আছে? তো আলটিমেট বিষয় যখন আমাদেরকে বুঝিয়ে বলবে, তখন আমরা কি তার লক্ষ্যর উদ্দেশ্যের সামনে রেখে আমরা তার কাজটা করে দেবো। আমি কি বুঝতে পারছি? তো এখন এই লক্ষ্য উদ্দেশ্য সামনে রেখে এখানে মেন উদ্দেশ্য হচ্ছে লক্ষ্যটা, যে আপনি আলটিমেটলি কী চান, ঠিক আছে? এখন আমরা যদি টেলার্সের কাছে যাই, টেলার যদি বলে যে আপনি এভাবে যদি শার্টটা ছিলাম, তাহলে এটা এরকম হবে না, এটা এদিক দিয়ে প্রবলেম হবে, আপনি এভাবে না করে এভাবে করেন তাহলে জিনিসটা সুন্দর হবে। আমরা তার কথা শুনি না, ঠিক আছে? আমরা তাকে সাজেশন দিই, আবার তার কাছ থেকে আমরা সাজেশন নিই। এখানে আলটিমেট বিষয়টা কি, কাজটা কীভাবে করবে সেটা পরে, আগে হচ্ছে আলটিমেট উদ্দেশ্যটা, তাই না? উদ্দেশ্যটা। তো বায়ার আপনাকে আলটিমেট উদ্দেশ্যটা বলবে, এবং আপনি যদি মনে করেন একজন প্রফেশনাল হিসেবে যে আপনার আলটিমেট উদ্দেশ্যটা ওইভাবে আসবে না, বায়ার যেভাবে আসে তার বায়ারের কি যে ব্যাপারে বাস্ট নলেজ নাই, যার ফলে তার সে কি আপনাকে এভাবে বলতেছে। আপনি যদি তাকে বুঝাতে পারেন যে তুমি কাজটা এইভাবে না করে এইভাবে করো, তাহলে তুমি কি আরও বেশি বেনিফিটেড হবা, তাহলে বায়ার আপনার কথা শুনবে। আমি কি বুঝতে পারছি?
এখানে বায়ারের সাথে আপনি আলাপ আলোচনা করবেন, বায়ারের সাথে আপনি কথা বলবেন, এবং বায়ার যদি এই জিনিসটা নিশ্চিত হয় যে আপনি তার জন্য কিছু করতে পারবেন, আপনার মোটামুটি কি আছে কাজ, আপনি কাজ জানেন, এই সেন্সটা যদি আপনি বায়ারকে দিতে পারেন, ঠিক আছে, তাহলে বাইরে আপনার কি আপনার সাথে থাকবে, মানে বাইরে কি আপনাকে ছাড়বে না, আপনি ছাড়তে চাইলেও বাইরে আপনাকে ছাড়বে না। এখানে ম্যাক্সিমাম প্রফেশনাল যারা, তারা একটা প্ল্যাটফর্মে কাজ পারে এবং খুব বেশি পারে না, জাস্ট কোনো রকম একটা কাজ করছে ওটিতেই পারে, খুব বেশি যে ডিপ লেভেলে সবগুলো কাজ পারে এরকম প্রফেশনাল খুবই কম। আমি কি বুঝতে পারছি? তো আমি আপনাদেরকে সবগুলোই শিখেছি, আপনি প্রত্যেকটা প্ল্যাটফর্মে কাজ করে আমি শিখেছি, ঠিক আছে। যারা এখনও পান নাই তারা সামনে পাবেন। তো বাইরেকে যদি আপনি খুব সহজ করে বুঝতে পারেন, আপনার কাঁচা হাতের ইংলিশ হোক সমস্যা নেই, আপনার ইংলিশে ভুল থাকুক এটা কোনো সমস্যা নেই, ঠিক আছে। আপনার ইংলিশ নির্ভুল হওয়ার দরকার নেই। আপনি আমরা ইংলিশ কম জানি, এটা বায়ার বুঝে আমাদের কাছে আসে পেমেন্ট কম দেওয়ার জন্য, ঠিক আছে। তো সুতরাং ইংলিশ কাঁচা হাতের ইংলিশে লেখেন, ইংলিশে ভুল হোক, এগুলো কোনো সমস্যা নেই। বায়ার দেখবেন আপনি কাজ করতেও জানেন, যদি বায়ারকে আপনি বুঝতে পারেন যে আপনি তার কাজ করে দিতে পারবেন, প্রত্যেকটা প্ল্যাটফর্মে আপনি কি প্রচার করতে পারবেন, এবং ফেসবুকের জন্য কন্টেন্ট তৈরি করতে পারবেন, ওয়েবসাইটের জন্য কন্টেন্ট তৈরি করতে পারবেন, ঠিক আছে, ইউটিউবের জন্য কন্টেন্ট তৈরি করতে পারবেন, এবং অনেক বেশি মানুষের কাছে আপনি প্রচার করতে পারবেন, ওয়ার্ল্ড ওয়াইড প্রচার করতে পারবেন, তাহলে বাইরে ইমপ্রেসড হবে। আমি কি বুঝতে পারছি? তাহলে আমরা যেটা দেখলাম যে বায়ার আমাদেরকে অনেক কিছুই বলবে, এটা করো সেটা করো এটা করো, এইভাবে অনেক কিছু বলবে। আমরা সবগুলোকে যদি সামারাইজ করি, এখানে এক লাইনে প্রকাশ করা সম্ভব। কোন একটা বায়ারের রিকোয়ারমেন্টস না পড়ে বলা সম্ভব যে বায়ার কি বলছে। কেউ বলতে পারবেন না পড়ে কিভাবে বলা সম্ভব? না পড়ে বলা সম্ভব, কারণ বায়ার আমাদের কাছে আসছে কি জন্য? আমাদেরকে বেনিফিট করে দেওয়ার জন্য, নাকি সে নিজে বেনিফিট হওয়ার জন্য? নিজে বেনিফিট হওয়ার জন্য। তাহলে আমরা বায়ারের যতগুলো কথা বলবে, ইনিয়ে বিনিয়ে যতগুলো কথা বলবো, আমরা যদি এক লাইনে প্রকাশ করি, বায়ারের এসেন্সটা হচ্ছে এটা যে আমাকে বেনিফিট করে দাও, তাই না? আমাকে লাভবান করে দাও, ঠিক আছে। এখন লাভবান কীভাবে হবে? হয়তো তার প্রোডাক্ট সেল করে, অথবা তার ব্র্যান্ড প্রমোশন করে, অথবা অনেক কিছু হতে পারে, ঠিক আছে, সে যেভাবে চাই। তাহলে মূল বিষয়টা কি? বাইরের মূল কথাটা কি? মনের কথাটা আমাকে লাভবান করে দাও, ঠিক আছে। এখন আপনি তাকে বুঝাবেন কি? আপনিও বাইরকে অনেক কথা বলবেন, বাট এগুলোর মূল বিষয়টা কি? হ্যাঁ, আমি তোমাকে লাভবান করে দিতে পারবো, আই এম ক্যাপেবল। আমি কি বুঝাতে পারছি? তাহলে এই জিনিসটা যদি সিম্পল সূত্র, এই সূত্রটা যদি আপনার মনে থাকে, আপনার কাজ করতে কখনো হবে না। কারণ কি কাজ করতে বলতে সেটা ইম্পর্টেন্ট না। বাইরকে যদি আপনি বুঝাতে পারেন যে তুমি এভাবে না করো ওভাবে করো, বাইরে আপনার কথা শুনবে। শুধুমাত্র কি দরকার হবে? বাইরের মধ্যে সেই নলেজটা দেওয়া যে আপনি তাকে উদ্ধার করতে পারেন। আমি কি বুঝাতে পারছি? আপনি এক্সপার্ট, আপনি পারেন, আপনার জানার পরিধি অনেক বেশি, আপনি কাজ করতে ক্যাপেবল। এই সেন্সটা যদি বাইরকে দিতে পারেন, তাহলে আপনি বাইরকে কি করতে পারবেন? কন্ট্রোল করতে পারবেন, ম্যানেজ করতে পারবেন। আচ্ছা, আমরা যখন লয়ারের কাছে যাই, আমরা যখন ডাক্তারের কাছে যাই, কি হয়? আমরা ডাক্তারের কথা শুনি নাকি ডাক্তার আমাদের কথা শুনে? হ্যাঁ, আমরা ডাক্তারকে টাকা দিলাম, ফিস দিলাম, আবার তার উপদেশও শুনবো, এটা কোনো কথা হইল? আমরা তাকে টাকা দিচ্ছি না, তাই না? তো আমরা তাকে টাকাও দিচ্ছি, আবার কি উল্টা তার উপদেশ শুনতেছি। লয়ার, আমরা তাকে টাকাও দিচ্ছি, আবার কি উল্টা আমরা তার উপদেশ শুনতেছি, তাই না? কেন? এই বিষয়টা কেন? আমরা সাধারণত যেটা দেখি, আপনি যদি কাউকে যে কোনো প্রফেশনালকে যে টাকা দেন, কি করেন? আপনি তার কথা শুনেন নাকি সে আপনার কথা শুনে? আপনি যদি কোনো একজন মানে লোক নিয়োগ করেন, কোনো একজন মানুষ যদি আপনি অ্যাপয়েন্ট করেন, আপনি তাকে পে করতেছেন, এখানে পাওয়ারফুল কে? আপনি পাওয়ারফুল। কেন? কারণ আপনি তাকে পে করতেছেন, আপনি যেভাবে বলবেন সে সেভাবে কাজ করবে, তাই না? কিন্তু উল্টাটা হয়ে যায় কখন? ডাক্তার এবং লয়ারের বেলায় আমরা ডাক্তারকে পে করি, আবার কি তার কথা শুনি। আমরা লয়ারকে পে করি, আবার কি উল্টা তার কথা শুনি। আমি কি বুঝতে পারছি? কেন? বিষয়টা কেন হয় এমন? কারণ ডাক্তার যে বিষয়টা জানে সেই বিষয় সম্পর্কে আমি জানি না, সেই কারণে ডাক্তার আমার উপর কর্তৃত্ব করে, মানসিকভাবে কর্তৃত্ব করে। লয়ার যে জিনিসটা জানে আমি সেই জিনিসটা জানি না, তো যার ফলে লয়ার আমার উপর কি কর্তৃত্ব করে। আমি কি বিষয়টা বুঝতে পারছি? কারণ সে একজন কি, সে যে কাজটা করতেছে ওইটা হচ্ছে বুদ্ধিবৃত্তিক কাজ। এখন তার যে বুদ্ধিবৃত্তি এবং কি যে ক্লায়েন্ট, তার বুদ্ধিবৃত্তি কখনো এক হবে না, তাই না? ডাক্তারের বিষয়ে অনেক ভালো জানবে, আরেকজন মানুষ যদি অনেক পড়াশোনা করেও সে ডাক্তারের বিষয়ে জানবে না।
যার ফলে ডাক্তারের কথা মতো সে চলবে। তো এখানে আমাদের যে প্রফেশনটা যে সেরকম, আমাদের এটা একটা বুদ্ধিবৃত্তিক প্রফেশন, তাই না? বুদ্ধিবৃত্তিক প্রফেশন। তো যার ফলে এখানে পাওয়ারফুল কারা, বায়ার নাকি আমরা? আমরাই পাওয়ারফুল। কারণ হচ্ছে এখানে আমরা ডাক্তার আর বায়ার হচ্ছে কি পেশেন্ট, ঠিক আছে? বায়ার আমাদের কাছে আসছে কি জন্য? চিকিৎসা করানোর জন্য, মানে তার কোম্পানির চিকিৎসা করানোর জন্য। এটা আমাদের উপর অনেক কিছু সে ডিপেন্ডেন্ট, মানে তার কোম্পানিকে উদ্ধার করার জন্য, ঠিক আছে? তো আমরা যদি তার কাজ না করি তার কীরকম ক্ষতি হবে আপনারা একটু চিন্তা করে দেখেন। আমরা যদি তার কাজ না করি আমাদের খুব একটা প্রবলেম নেই, ঠিক আছে? কিন্তু সে কীভাবে লুজার হবে? সে যদি এই কাজগুলো তার দেশের, মানে তার কাজগুলো তো করাতেই হবে, কারণ সে যদি কোম্পানিকে বাঁচিয়ে রাখতে চায় তাকে ওয়ার্ল্ড ওয়াইড পাবলিসিটি করাতেই হবে, অনলাইনে প্রচার করাতেই হবে, তাই না? সে কখনো এটা না করে পারবে না। অনলাইনে প্রচার না করা মানে কি? তার কোম্পানি স্টপ, তার সেল স্টপ। আচ্ছা, এখন অনলাইনে প্রচার করাবে, সে যদি তার দেশের মানুষকে দিয়ে যদি অনলাইনে প্রচার করায় তাহলে তাকে পে করতে হবে পার ওভার $30। পার ওভার যদি সে $30 পে করার পরে তার এত পরিমাণ খরচ হবে, তার সে কি ব্যবসাতে আর বেনিফিট খুব বেশি তার হবে না। কিন্তু কম্পিটিটররা কি করবে? তারা আরও যারা কম্পিটিটর তারা তো অনলাইনে কাজ করাচ্ছে, তারা তাদের কস্ট কমাচ্ছে, তারা কম দামে প্রোডাক্ট মার্কেটে ছাড়তে পারতেছে। তো যার ফলে একটা বৈষম্য তৈরি হবে না দুজনের মধ্যে? তো যার ফলে যে অনলাইনে কাজ করাবে না সে টিকে রাখতে পারবে না। বায়ারকে কাজ করাইতে হবে, অনলাইনে প্রচারের কাজটা করাতেই হবে, এবং সেটা কাকে দিয়ে করাতে হবে? অবশ্যই অনলাইনেই। কারণ সরাসরি যদি কাজ করাতে চায় তার দেশের লোক দিয়ে স্যালারি করবে কত? পার আবার $30। তখন সে কম্পিটিশনে টিকতে পারবে না। তার কম্পিটিটর যারা তারা কি মার্কেটে অ্যাডভান্স থাকবে। আপনারা কি বিষয়টা বুঝতে পারছেন? তো বায়াররা আমাদের কাছে আসে কি জন্য? অনেক দুঃখে পড়ে আসে। আমাদের সাথে কথা বলতে তাদের অনেক অসুবিধা হয়। এটা জানার পরে কি তারা অনেক দুঃখে পড়ে আমাদের কাছে আসে, কারণ আমাদের কাছে না আসে তাদের উপায় নেই। আপনারা কি বিষয়টা বুঝতে পারছেন? আমাদের কাছে তাদের আসতেই হবে। তো সুতরাং এখানে আমরাই পাওয়ারফুল, এখানে আমরাই পারি বাইরেকে উদ্ধার করতে, ঠিক আছে? এখন আপনি যদি বাইরের সাথে নিজেকে উপস্থাপন করার সময় যদি কখনো এমন অ্যাটিটিউড করেন, এমন করেন যে আপনি কি বায়ার আমাদেরকে অনেক বড় উপকার করে দিচ্ছে, যে প্লিজ গিভ মি জব, ঠিক আছে? তো এইরকম হলে বায়ার ধরে নিবে যে কি আপনার কোনো কোয়ালিটি নেই, ঠিক আছে? আপনি একজন ডাক্তারের কথা চিন্তা করেন, মনে করুন লাইনে অনেক ডাক্তার বসে আছে, আপনি সামনে দিয়ে যাচ্ছেন, ডায়াগনস্টিক সেন্টারের সামনে দিয়ে যাচ্ছেন, ডাক্তাররা সবাই লাইনে দাঁড়ায় আছে, ঠিক আছে? ডাক্তাররা বলতেছে ভাই আমার কাছে আসেন। আরেকজন ডাক্তার বলছে ভাই আমি 12 ডক্টর, আমার কাছে আসেন। আরেকজন ডাক্তার বলছে দয়া করে আমার কাছে আসেন প্লিজ। বলেন আপনি যাবেন ওই ডাক্তারের কাছে? আপনি যাবেন? কেন যাবেন না? কারণ আপনার মাথায় সেন্স তৈরি হয়েছে যে ডাক্তার এরকম কি রাস্তায় নেমে আসতে পারে, আমাকে এত ভালো এতভাবে ডাকতে পারে, তার মানে কি তার কোনো কোয়ালিটি আছে? আমরা শুরুতেই তার প্রতি একটা নেগেটিভ সেন্স ধারণা তৈরি হচ্ছে না? তাহলে এই ডাক্তারের তো কোনো ইয়াই নেই, ঠিক আছে? তো আমরা তার কাছে যাবো না। এবং তার কাছে যাওয়া মানে কি? তার কাছে যাওয়া মানে হচ্ছে কি মোটামুটি একটা কিছু মানে কেউ আর স্বস্তিতে থাকতে পারবে? এই লোকের কাছে ট্রিটমেন্ট করায় কেউ কি স্বস্তিতে থাকতে পারবে? এর মধ্যে কোনো একজন ডাক্তার যদি বলে যে ভাই আসেন আমি খুব কম ফিস নিই, আরেকজন বলবে কি ভাই আমি আরও কম নিই, আরেকজন বলবে আমি একেবারে ফ্রি নিই, আমি একেবারে ফ্রি চিকিৎসা করাবে। ফ্রি কেউ কারণ ফ্রি চিকিৎসা করানো মানে কি? হয়তো যে চিকিৎসা করাবে তার মধ্যে একটা টেনশন কাজ করবে না যে লোকের ওষুধ খাই কি আমি বাঁচবো? আমি কি বুঝতে পারছি? কারণ 500 টাকা ফ্রির জন্য কি সে তো নিজের জীবন বিসর্জন দিবে না। তা আপনি যদি ডাক্তার দেখেন আপনি কাকে দিয়ে দেখাবেন? যে ফ্রি নিয়ে থাকে নাকি যে অনেক বেশি পেমেন্ট নিয়ে থাকে? যে অনেক বেশি পেমেন্ট নিয়ে থাকে। কেন? কারণ যে বেশি পেমেন্ট নেয় আপনি স্বাভাবিকভাবে আপনার কি মাথায় সেন্স থাকবে যে এই ডাক্তারটা অনেক ভালো। আপনারা কি লজিকটা বুঝতে পারতেছেন? এখন বলেন আপনারা কাজ করার সময় আমি এতগুলো কথা কেন বুঝালাম? বায়ারকে কখনো ইনফ্লুয়েন্স করবেন না, বায়ারকে কখনো কি করবেন না, কাজ দেওয়ার জন্য কখনো কি অনুনয় বিনয় করবেন না। এখানে বায়ারে কি আমাদের কাছে আমাদের মানে কি উপর ডিপেন্ডেন্ট, আমরা বাইরের উপর ডিপেন্ডেন্ট না। এখানে যদি ব্যালেন্স বলি যে ওদের সাথে আমাদের রিলেশন, এই রিলেশনের মধ্যে আমরাই পাওয়ারফুল। আমি কি আপনাদেরকে বিষয়টা বুঝতে পারছি? তো সুতরাং কখনো বাইরেকে অনুনয় বিনয় করবেন না। তাহলে কি করবেন? তাহলে আমাদেরকে বাইরের সাথে কথা বলতে হবে, তাই না? তো কথা বলার সময় কি করবেন? কথা বলার সময় আপনি বাইরকে যেটা বুঝাবেন যে আপনি স্ট্রেংথ, আপনার কি আছে, আপনি আপনার জানার পরিধি অনেক বেশি, আপনি করতে পারেন, ঠিক আছে?
আর আপনার ভাবটা এমন থাকবে যে তুমি আসলে আসো, না আসলে না, না আসলে যাও। বিষয়টা হচ্ছে আপনি আপনার স্ট্রেংথটা বুঝাবেন। স্ট্রেংথ আপনি পারেন, আমি কি বুঝতে পারছি? আপনি পারেন। এখন যদি বাইরকে আপনি একটুকু সেন্স দিতে পারেন যে আপনি পারেন, তাহলে বাইরে আপনার পিছনে পিছনে ঘুরবে। কারণ বাইরে যদি বুঝে যে আমি এই রেটে এর চেয়ে ভালো প্রফেশনাল পাবো না, ওর নলেজ বিশাল, ওর জানার পরিধি অনেক ভালো, ও অনেক ভালো কাজ পারে, একটুকু সেন্স যদি বাইরের মনে আসে, তাহলে কি বাইরে আপনার ইয়াটা কি ইনস্ট্যান্ট যদি আপনাকে অ্যাপয়েন্ট নাও করে, তারপরে কিন্তু আপনাকে সে নোট করে রাখবে। বায়া তার ডায়েরিতে আপনাকে নোট করে রাখবে, এবং যখনই প্রয়োজন হবে তখনই সে আপনাকে ইমেল করবে, স্কাইপে নক করবে, আপনাকে ফোন করবে। আমি কি বুঝতে পারছি? তো আপনি যখন কোনো একটা অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করার পরে যদি কোনো বায়ার আপনাকে রেসপন্স না করে, অথবা রিপ্লাই করলো, রিপ্লাই করার পর আপনাকে কাজটা দিল না, ঠিক আছে, এতে করে কিন্তু হতাশ হওয়ার কিছু নেই। কারণ ইনস্ট্যান্ট হয়তো কি তার ইয়েটা ফিল আপ হয়ে গেছে, সেই মুহূর্তে কাজ আপনার জন্য কি ভ্যাকেন্সি খালি নেই, এই মুহূর্তে সে আপনাকে নিতে পারতেছে না। বাট যখন সে দেখবে যে আপনি যোগ্য প্রার্থী, তখন সে আপনার সব কিছু সে টুকে নিবে, আপনার ইমেল অ্যাড্রেস, আপনার ফোন নাম্বার, আপনার স্কাইপি সবগুলো সে টুকে নিবে। সে 10 জনকে দিয়ে কাজ করাচ্ছে, হঠাৎ করে একটা ভ্যাকেন্সি কী হয়ে গেল, খালি হয়ে গেল। তখন সে ফেসবুকে ওডেক্সে পোস্ট করবে, পোস্ট করার পর 3-4 দিন পরে লোক অ্যাপয়েন্ট হবে, এটা তার জন্য অনেক ল্যাংদি হবে না? তখন সে কী করবে, সরাসরি আপনার সাথে কন্ট্যাক্ট করবে, কারণ তার মাথাতে আপনি আছেন, ঠিক আছে। সে সরাসরি তখন কি আপনার সাথে কন্ট্যাক্ট করবে যে আমার একটা ইয়া হয়েছে, খালি হয়েছে, তুমি চাইলে এখনই জয়েন করতে পারো। আমি কি বুঝতে পারছি? তাহলে আমাদের প্রত্যেকটা পোস্ট কি, প্রত্যেকটা জব অ্যাপ্লিকেশন, এটার র্যাশ সাময়িক না, এটা র্যাশ হচ্ছে দীর্ঘস্থায়ী। তো আপনি যদি এরকম 20-30টা যদি অ্যাপ্লাই করেন, অনেক ভালোভাবে যদি আপনি কাবালাটা লেগে যদি অ্যাপ্লাই করেন, তাহলে আপনি অনেক বাইরের কাছে কী হবে, আপনার কন্ট্যাক্টগুলো চলে যাবে, এবং বিভিন্ন বাইরে আপনাকে পরবর্তীতে নক করবে। এবং একটা সময় আসবে যখন আপনাকে আর সরাসরি কোনো কাজে অ্যাপ্লাই করতে হবে না, অটোমেটিক্যালি বাইরে আপনার সাথে আপনাকে নক করবে। আমি এই পর্যন্ত যতটুকু বললাম, আপনারা কি আমার কথাগুলো বুঝতে পারছেন? আদর রোশনি, কাশিম কেবল এক গ্লাস পানি আনতে। তাহলে বলেন আমরা বাইরে কি বুঝাবো? যে দয়া করে আমাকে কাজটা দেন, এরকম? তাইলে হ্যাঁ, ভালো কাজ পারি। আচ্ছা, এবার আমি আরেকটু বলি, ভালো কাজ পারি এটা কীভাবে বুঝাবো? আমি যে ভালো কাজ পারি, ঠিক আছে, এটা কীভাবে বুঝাবো? হ্যাঁ, এটা বিশাল লম্বা করে বলবেন। আচ্ছা, আমি বলতেছি। এখন একটা বিষয় হচ্ছে নিজেকে প্রকাশ করা। নিজেকে প্রকাশ করার মধ্যে কিছু কিছু বিষয় থাকে। একটা হচ্ছে ওয়েট নিয়ে প্রকাশ করা, আর একটা হচ্ছে ওয়েটলেসলি প্রকাশ করা, ঠিক আছে। একটা খালি কলসি, একটা ভরা কলসি, ঠিক আছে। এখন খালি কলসি কি অনেক বেশি বাজে, আর ভরা কলসি কি কম বাজে। এই এখন যদি অতিরিক্ত বাজে, নিজেকে যদি অতিরিক্তভাবে ফোকাস করেন, অতিরিক্ত যদি এক্সাজারেট করেন, তাহলে বাইরে এটা কি নেগেটিভভাবেই নিবে, এটা নেগেটিভ সেন্সই নিবে। আমি কি বুঝতে পারছি? তাহলে নিজেকে কখনো কি বাজাবেন, ঠিক আছে, বাট ব্যালেন্স রেখে বাজাতে হবে, ঠিক আছে। নিজেকে প্রকাশ করার জন্য খুব বেশি কথা বলা দরকার নেই, ঠিক আছে। নিজেকে প্রকাশ করার জন্য খুব বেশি কথা বলার দরকার নাই। জাস্ট আপনি যেটা বাইরকে বুঝাবেন যে আমি পারি, আমি এই জিনিসগুলো পারি, আলটিমেটলি তাকে কী কী দিতে পারবেন আপনি সেটাই বুঝাবেন। আপনার কাজের প্রসিডিউর আপনি তাকে বলবেন না। আমরা যখন টেলার্সের কাছে যাই, টেলার্স আমাদেরকে বলে কি যে পকেটটা আমি এভাবে দেবো, স্ট্রাইপটা আমি ওভাবে দেবো, তাই না, এভাবে বলে। বাট সে কীভাবে দিবে? সে প্রথমে কাপড়টা কাটবে, তারপর সুতোটা লাল সুতা দিবে, তারপর নীল সুতা দিবে, তারপর এইভাবে ওভারলকিং করবে, এভাবে করবে। সে কি প্রসিডিউরটা আমাদেরকে বলে? প্রসিডিউরটা আমাদের শোনারও দরকার নেই, তাই না, আমরা শুনতেও চাই না, কারণ সে কীভাবে করবে এটা তার ব্যাপার। আমরা বলি, আমরা আলটিমেট টার্গেটটা বলি, ঠিক আছে, যে আমি আমার জন্য এমন একটা শার্ট বানাই দাও যেন আমাকে সালমান খানের মতো লাগে, যেটা আমি বাংলা সিনেমা থেকে চান্স পাই, সাপোজ। এটা হচ্ছে আলটিমেট কি টার্গেট, আলটিমেট। এখন সেই আলটিমেট টার্গেটটাও ফুলফিল করার জন্য কীভাবে কাজ করবে সেটা তার ব্যাপার, কাজের প্রসিডিউরটা তার। এখন কাজের প্রসিডিউর যদি সে আমাকে বলে, তাহলে আমি এটা কি বুঝবো না, এবং আমি এটাতে বিরক্ত বোধ করবো। সে আমাকে যদি বলে আলটিমেট রেজাল্ট, সে যদি আমাকে এভাবে বলে যে আমি নতুন একটা লেটেস্ট ফ্যাশন আসছে, এই ফ্যাশনটা এরকম, এই ফ্যাশনটা হলে কি এটা আনকমন ফ্যাশন, এটা খুব এক্সক্লুসিভ ফ্যাশন,
এভাবে যদি সে আমাকে বলে যে এটা করলে আপনার পার্সোনালিটি বাড়বে, এটা করলে আপনার এরকম হবে, তাহলে ওটা হচ্ছে কি আলটিমেট রেজাল্ট। আপনারা কি বুঝতে পারছেন? তাহলে নিজেকে যে প্রকাশ করবেন, সে নিজেকে প্রকাশ করার মধ্যে আপনি যে অনেক বেশি কাজ পারেন, সেটা সেটা কীভাবে বুঝাবেন? কীভাবে বুঝাবেন? আপনার কাজের প্রসিডিউরগুলো বলে না। কাজের প্রসিডিউর কীভাবে করবেন সেটা আপনার। আপনি কি বলবেন? আলটিমেট রেজাল্টটা বলবেন। আপনারা কি একটু বুঝতে পারছেন? আলটিমেট রেজাল্ট। আচ্ছা, এখন আলটিমেট রেজাল্ট যদি বলেন, বাইরেকে যদি এইভাবে বলেন যে আমি এটা করতে পারি, সেটা করতে পারি, এইভাবে করতে পারি, ঠিক আছে, যে আমি এমনভাবে কাজ করি যেটা আর কেউ পারে না, আমি খুব ভালো কাজ করতে পারি, আমি অনেক দিন ধরে ট্রেনিং করছি, আমি এটা করছি, সেটা করছি, অনেক অনেক কিছু আপনি বুঝাতে পারেন। এখন এইভাবে বুঝালো কি জিনিসটা হয়ে যাবে হালকা কথা। এই জিনিসগুলো সবাই বলতে পারে। আপনি এমনভাবে বাইরকে বলবেন যে যেটা যেভাবে সবাই বলতে পারবে না, যারা কাজ জানে না তারা এইভাবে বলতে পারবে না। আপনি আপনার বলার মধ্যে টেকনিক্যাল ওয়ার্ডগুলোকে আপনি করবেন, টেকনিক্যাল ওয়ার্ডগুলো আপনি ইমপ্লিমেন্ট করবেন। মনে করেন একজন ড্রাইভার যদি বলে আমি কি গাড়ি চালাতে পারি, একজন ড্রাইভার যে গাড়ি চালাতে পারে আর একজন ড্রাইভার যে গাড়ি চালাতে পারে না, মনে করেন কি আপনার কাছে সামনে দুজন আসলো, আপনি তাদের সাথে কথাবার্তা বলেই বুঝবেন যে কে আসলে গাড়ি চালাতে পারে, কে আসলে গাড়ি চালাতে পারে না, কে ফেক, কে রিয়েল, অথবা কে খুব ভালো গাড়ি চালাতে পারে, কে কি মোটামুটি কোনো রকমে পারে। এটা আপনি কথা বললেই বুঝতে পারবেন। এটা করার জন্য প্র্যাকটিক্যালি কি তাকে দেখানোর দরকার নেই। আপনি তাদেরকে দুজনকে যদি ডেসক্রাইব করতে বলেন যে বলো কীভাবে গাড়ি, মনে করেন একটা অ্যাক্সিডেন্টের বর্ণনা দিচ্ছে, অ্যাক্সিডেন্ট, তো ড্রাইভার না যে বা ভালো ড্রাইভ করতে পারে না, সে বলবে এভাবে যে আমি খুব স্পিডে যাচ্ছিলাম, সামনে একটা ছাগল পড়লো, ঠিক আছে, আমি কি সাইড দিলাম, তারপর সামনে আরেকটা কি গরু পড়লো, সেটাকে সাইড দিলাম, তারপর সামনে আরেকটা ব্রিজ পড়লো, সেটাকে সাইড দিলাম, ঠিক আছে, এভাবেই বলবে না, এরপর আর কিছু মনে নেই। আর একজন যদি গাড়ির ড্রাইভার যে গাড়ির ড্রাইভ জানে, সে যদি বলে যে আমি এত কিলোমিটার স্পিডে গাড়ি চালাচ্ছিলাম, আমার অ্যাক্সিলেটর কি সামনে একটা ছাগল পড়লাম, আমি খুব করে ব্রেক চাপলাম, এরপর আমি আবার অ্যাক্সিলেটরে কি স্পিড তুললাম, হ্যাঁ, এরপর আমার গাড়ির বনেট খুলে গেল, এরপর এভাবে বলবে না। মানে সে টেকনিক্যাল ওয়ার্ডগুলো ইউজ করবে, টেকনিক্যাল টার্মগুলো। ওই টেকনিক্যাল ওয়ার্ডগুলো বুঝে আপনি বুঝতে পারবেন কি যে কে আসলেই পারে আর কে আসলেই পারে না। তাহলে আমি খুব বেশি স্পিডে গাড়ি চালাচ্ছিলাম, এই জিনিসটা কি যে কেউ বলতে পারবে, হ্যাঁ, ঠিক আছে, কিন্তু একজন প্রফেশনাল ওভাবে বলবে না। একজন প্রফেশনাল বলবে কি প্রফেশনালের মতো, প্রফেশনাল যে ওয়ার্ডগুলো সেগুলো সে কী করবে, ইউজ করবে। আমি কি বুঝতে পারছি? তো আপনার কভার মধ্যে আপনি যখন বাইরের সাথে কথাবার্তা বলবেন, তখন আপনি সেই টেকনিক্যাল ওয়ার্ডগুলো ইউজ করবেন, তখনই বাইরে আপনার ডেপথ নলেজগুলো বুঝবে, ঠিক আছে। যেমন আমাদের এসইওর অনেকগুলো টেকনিক্যাল ওয়ার্ড আছে, ঠিক আছে। যেমন আমরা বলি কি যে আমরা অনেক মানুষের কাছে প্রচার করতে পারবো, এটা সাধারণভাবে মানুষ এভাবে বলে। আর আমরা কীভাবে বলবো যে আমরা লিডস জেনারেট করতে পারি। আমি এই বিষয়গুলো আপনাদেরকে আগে বলছি, যারা পান নাই তারা পরে পাবেন লিডস জেনারেটের বিষয়টা। তারপর আমরা বলবো কি, যেমন ফেসবুকের কাজ করতে পারি, আমরা ফেসবুকের ফ্যান পেজ তৈরি করতে পারি, তাই না, ইউআরএল শর্ট করতে পারি। তারপর এভাবে টেকনিক্যাল ওয়ার্ডগুলো আমরা ইউজ করবো, যে ওয়ার্ডগুলো সাধারণ যারা কাজ করে নাই তারা ওয়ার্ডগুলো জানবে না। তাহলে কি বাইরে বুঝবে যে আপনি কাজ পারেন। আমি কি বিষয়টা বুঝতে পারছি? তাহলে নিজেকে প্রকাশ করাটা আপনারা বুঝতে পারছেন, নিজেকে কীভাবে প্রকাশ করবেন। নিজেকে প্রকাশ করার জন্য এক নম্বরে অতিরঞ্জিত বলা যাবে না, আপনার কাজের প্রসিডিউর বলা যাবে না। কি বলবেন? আপনি আলটিমেটলি বাইরেকে কী কী দিতে পারবেন আপনি সেটা বলবেন, এবং কি বলবেন, টেকনিক্যাল ওয়ার্ডগুলো আপনি ইমপ্লিমেন্ট করবেন। যেন এটি ছোট হবে, আপনার যে অ্যাপ্লিকেশনটা সেটা ছোট হবে, কিন্তু কি হবে, মানে ওখানে টেকনিক্যাল ওয়ার্ড থাকবে, ওই কয়েকটা শব্দ রেখে বাইরের জন্য বুঝতে পারে কি। যেমন আপনি ইউটিউবের কাজ করবেন, তো ইউটিউবের মধ্যে আমাদের কি যে আমি অ্যানোটেশন তৈরি করতে পারি, আমি কি ক্লোজ ক্যাপশন তৈরি করতে পারি, ঠিক আছে, আমি সাবটাইটেল এন্ড সিসি তৈরি করতে পারি এইভাবে। তারপর আমি কি ওই স্পটলাইট অ্যানোটেশন তৈরি করতে পারি। তো এইগুলো যদি টেকনিক্যাল ওয়ার্ডগুলো যদি বলেন, বুঝান, তখন বাইরে বুঝবে কি আপনার ডিপ লেভেল অনেক ডিপ। আপনি যখনই বলবেন যে স্পটলাইট অ্যানোটেশন, তার মানে বাইরের সাথে সাথে বোঝা যাবে না যে আপনার ইয়াটা কতটুকু, ডিফারেন্সটা কতটুকু। আপনি যখনই বলবেন যে আপনি কি ক্লোজ ক্যাপশন তৈরি করতে পারি, ঠিক আছে, তখন বাইরে বুঝবে কি আপনি অনেক ডিপে গেছেন। ওইরকম কয়েকটা শব্দ, কিছু শব্দ থাকলে কি বাইরের মোটামুটি নলেজ আসবে যে আপনি অনেক কি ভালো পারেন। নিজেকে কীভাবে উপস্থাপন করবেন এই বিষয়টা কি আপনারা ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? আচ্ছা,
আচ্ছা, আমরা যেটা দেখতেছিলাম যে ওয়েব কন্টেন্ট ক্রিয়েটের জন্য আমরা কীভাবে কাজগুলো করব। ডিজিটাল মার্কেটিং অপারেটর ফর চায়না। We are looking for a freelancer to work ongoing assisting us with our digital marketing requirements in China. You will be required to create engaging content, drive traffic and commerce for our sites, and increasing revenue from consumer goods that will be sold. আচ্ছা, এগুলো একই কথা। SEO vendor relationship needed. Complete website content writing 250 pages, 250 পৃষ্ঠার একটা ওয়েবসাইটের জন্য কন্টেন্ট লিখতে হবে। কাজটা দেখুন, এটা আওয়ারলি কাজ। We are looking for a creative web content writer who has deep understanding of website content writing for various IT services, technology and solutions. Orange color accent, 6 lighter 80% represents. Subsection bullet points paragraph in respective blocks. White color represents content reference link. We need writers who has been practicing writing on wireframe structure and write all our web pages in the structure given the attached Excel. একটু টেকনিক্যাল ওয়ার্ডে বাইরে লাগছে। সে যেটা বলছে যে তার 250 পৃষ্ঠার একটা কি আছে, ওয়েবসাইট আছে, এবং সেই ওয়েবসাইটটা কি নিয়ে টেকনোলজি রিলেটেড একটা ওয়েবসাইট। এখন সে বলতেছে তার ওয়েবসাইটের প্রত্যেকটা পেজগুলো তৈরি করতে হবে, কী তৈরি করতে হবে, কোন বিষয় নিয়ে তৈরি করতে হবে, বিষয়গুলো সে দিবে, সব কিছু সে দিবে। আপনাকে যেটা করতে হবে, আপনাকে ওই কন্টেন্ট করতে হবে। আর কন্টেন্টগুলো আপনি কীভাবে লিখবেন, ওই যে বুলেট দিয়ে, আমি যেভাবে গত ক্লাসে আপনাদেরকে দেখিয়েছিলাম। কারণ ওই মানে ইতিহাস যদি আমরা শুরু করি, ইতিহাস মানুষে পড়বে না, একটু বুলেট দিয়ে দিয়ে কী করতে হবে, মানে আলাদা পয়েন্ট আকারে লিখতে হবে। পয়েন্ট আকারে লিখলে যারা মানুষ খুব সহজে বুঝতে পারে। এখন আপনি এই টোটাল বাইরে যা বলছে এগুলো যদি টোটাল নাও বুঝেন, তারপর আপনি কি মোটামুটি সে যদি আপনাকে এই ইয়াগুলো দেয়, কীগুলো তার কী কী লিখতে হবে সবগুলো যদি আপনাকে দেয়, আপনি সেগুলো আপনার মতো করে সেগুলো লিখতে পারবেন না? আমি কি বুঝতে পারছি? Article writer for SEO content. We need someone to write 700 words original articles that pass Copyscape. Copyscape আপনারা জানেন Copyscape জিনিসটা কি? হ্যাঁ, কোন একটা লেখা কপি কিনা সেটা চেক করা। আপনাকে এমনভাবে আর্টিকেল লিখতে হবে 700 ওয়ার্ডের, প্রত্যেকটা আর্টিকেল হবে কত, 700 ওয়ার্ডের। এখন সেটা Copyscape দিয়ে চেক করবে, যেন Copyscape দিয়ে চেক করা হবে যেন সেখানে ওটা অরিজিনাল কিনা। এরপর হচ্ছে অন ভেরিয়াস টপিক্স অ্যাসোসিয়েটেড উইথ অ্যান ইন্টারনেট ডিজাইন অ্যান্ড হোস্টিং কোম্পানি সাচ এস SEO, ওয়েবসাইট ডেভেলপমেন্ট, আর্টিকেল ক্রিয়েশন, ডিজিটাল মার্কেটিং এক্সেট্রা, হুইচ ইজ ইন্টারনেট ডিজাইন। যে বিষয়গুলো নিয়ে লিখতে হবে, ইন্টারনেট ডিজাইন নিয়ে, হোস্টিং কোম্পানি, ওয়েবসাইট ডেভেলপমেন্ট অন ভেরিয়াস টপিক্স অ্যাসোসিয়েটেড উইথ অ্যান ইন্টারনেট। আচ্ছা দেখেন, Copyscape অন ভেরিয়াস টপিক্স, বিভিন্ন টপিক নিয়ে আপনাকে লিখতে হবে, যেগুলোর সাথে ম্যাচ করে কি মূলত আমরা যে কোম্পানির জন্য কাজ করবো সেই কোম্পানি হচ্ছে একটা ইন্টারনেট ডিজাইন কোম্পানি, একটা হোস্টিং কোম্পানি, যেমন ওয়েব ডেভেলপমেন্ট, আর্টিকেল ক্রিয়েশন, ডিজিটাল মার্কেটিং এক্সেট্রা। মানে আমরা একটা কোম্পানি যে কোম্পানিটা ওয়েব ডিজাইন নিয়ে কাজ করে এবং তারা ওয়েব হোস্টিং নিয়ে কাজ করে, ওয়েব হোস্টিং কোম্পানি। কারণ আমরা এমন কিছু আর্টিকেল লিখবো যে আর্টিকেলগুলো ওদের কোম্পানির সাথে ম্যাচ করে। মানে আমরা আইটি নিয়ে বিভিন্ন কিছু লিখবো এবং সেই লেখার মাঝখানে তাদের অ্যাড দেবো। কোনটা স্কিলের বিষয়টা, এখানে স্কিল কী কী লাগবে, এই কাজটা করার জন্য কী কী স্কিল লাগবে? কন্টেন্ট রাইটিং করতে হবে, আর্টিকেল রাইটিং জানতে হবে, গোস্ট রাইটিং আর SEO। তাহলে আপনারা এই তিনটে বুঝতে পারতেছেন, কন্টেন্ট রাইটিং, আর্টিকেল রাইটিং এবং SEO, তিনটে বুঝতে পারতেছেন না? তাহলে গোস্ট রাইটিং বিষয়টা কী দেখেন, এই যে এখানে মাউসটা নিলে তো এখানে বলে দিচ্ছে গোস্ট রাইটিং বিষয়টা কী। এ গোস্ট রাইটার ইজ এ প্রফেশনাল রাইটার হু ইজ পেইড টু রাইট বুকস, আর্টিকেলস, স্টোরিজ, রিপোর্টস or other text that are officially credited to another person. Ghost writing, আমরা যখন একটা লেখা লিখি তখন সেটা লেখাটা কার সম্পত্তি? লেখকের নিজের সম্পত্তি।
কিন্তু লেখক যদি কোনো একটা কোম্পানিতে চাকরি করে এবং কোম্পানি যদি তাকে অ্যাপয়েন্ট করে যে তুমি শুধু তোমার কাজ হলো শুধু গল্প লেখা, এবং যে গল্পগুলো লেখা হবে সেগুলো লেখকের নামে বের হবে না, সেগুলো কার নামে বের হবে? কোম্পানির নামে বের হবে। ওখানে লেখকের কোনো নাম থাকবে না। লেখকের লাভ কি? লেখক এখানে চাকরি পাচ্ছে, মানে বেতন পাচ্ছে। ঠিক আছে, ওটাকে বলে গোস্ট রাইটিং। আমরা এই শব্দটা এখানে অ্যাড করে দিই, এটা মিস হয়েছিল। গোস্ট রাইটিং। গোস্ট রাইটিংটা আরেকভাবে বলা যায়, এটা বলে গেস্ট ব্লগার। গেস্ট ব্লগার, ঠিক আছে। আচ্ছা, আমরা তো এখানে আরো একটা বিষয় বাদ করে গেছিল, ব্লগার, নর্মাল ব্লগার অথবা ব্লগ রাইটার। ব্লগার না বলে আমরা ব্লগ রাইটার লিখি। বলুন, আপনারা যতটুকু শিখছেন, এই 5টা ক্লাসে যতটুকু শিখছেন, এর মধ্যে আপনারা এটা করতে পারবেন কিনা? আর্টিকেল রাইটার ফর এসইও কন্টেন্ট, এটা করতে পারবেন কিনা? পারা যাবে? বুঝিনি। এটা ডিপেন্ড করে, এটা এখন একটা আর্টিকেল লেখার জন্য কত ঘন্টা ব্যয় করবেন? আমাদের কাছে তো আওয়ারলি, আপনাকে ঘন্টা হিসেবে ব্যয় করবে। তো এখন আপনার কাজ করতে কি শুরু হবে? আর্টিকেলটা লেখার জন্য আপনি কম্পিউটার অন করবেন। এই কম্পিউটার অন করা থেকে আপনার কাজ শুরু। কম্পিউটার অন করে আপনি কি টাইম ট্র্যাকারটা চালু করবেন। চালু করার পর থেকে আপনার কাজ শুরু। এরপর কম্পিউটার অফ হওয়া পর্যন্ত আপনার কি কাজ চলতে থাকবে। কারণ এই আর্টিকেলটা লেখার জন্য আপনি একটা 10 লাইনের একটা আর্টিকেল লিখবেন, 10 লাইন। কিন্তু এই 10 লাইনের একটা আর্টিকেল লেখার জন্য আপনাকে অনেক গবেষণা করতে হবে না? অনেকগুলো ওয়েবসাইটে যেতে হবে, অনেকগুলো কপি করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, অনেক কাজ করতে হবে। আপনি সারাদিন আপনি কাজ করলেন, সারা দিন শেষে কি আপনি জাস্ট 10 লাইনের একটা আর্টিকেল লিখলেন। তাহলে 10 লাইনের একটা আর্টিকেল লিখতে কি সময় লাগবে? বড়জোর 10 মিনিট, তাই না? কিন্তু আপনার কাজটা কি আসলে 10 মিনিটের? তাহলে কাজটা কি শুধুমাত্র আপনি যে লেখছেন সেটা কিন্তু কাজ না। কাজটা কি? কাজটা হচ্ছে পিছনে, আপনি যে পিছনে যতগুলো কাজ করছেন এই কাজের ফলাফল হচ্ছে কি 10 লাইন। তার মানে আপনার কাজটা, ওই কাজটা করতে যতক্ষণ লাগে, যতক্ষণ আপনার যৌক্তিক সময় প্রয়োজন হয় ততক্ষণই আপনাকে সময় দেবে। যদি বাইরের মনে হয় যে না আপনি অতিরিক্ত টাইম স্পেন্ড করতেছেন, তখন এটা বাইরে আপনার সাথে কোঅপারেট করবে। ঠিক আছে, তখন হয়তো কি আপনাকে বলবে যে ঠিক আছে তুমি এত ঘন্টা না দিয়ে আমি তোমাকে এত ঘন্টা স্যালারি দেবো। তুমি 5 ঘন্টা কাজ করতে আমি তোমাকে কি 4 ঘন্টা স্যালারি দেবো। এটা নেগোসিয়েশনের মাধ্যমে হবে। আমি সেটাই এতক্ষণ বলছি। আপনি যতক্ষণ শুধু গবেষণা না, কম্পিউটার যখন অন করবেন, ঠিক আছে, ওইটা আপনার কাজের মধ্যে। আপনি কাজের মাঝখানে যে একটা কফি খাবেন, সেটাও কি? সেটাও কাজের মধ্যে। ঠিক আছে, আপনি কাজের মাঝখানে একটু বিশ্রাম নেবেন, ওটাও কি? ওটাও কাজের অংশ। 700 ওয়াট বলতে একটা বায়ার একটা ওয়াট করে গনে দেখবে না। আপনি আনুমানিক, আপনি দেখেন একটা লাইনে যদি 10টা ওয়াট থাকে, ঠিক আছে, একটা লাইনে যদি 10টা ওয়াট থাকে তাহলে সেভাবে আপনি কাউন্ট করেন। আনুমানিক 700 ওয়াট বলতে কয় পেজ হবে? 2 পেজ অথবা 3 পেজ। আপনি আনুমানিক একটা ইয়া করবেন আর কি। এখানে মূল বিষয় কতটা ওয়াট হলো সেটা বিষয় না। ঠিক আছে, এখানে বিষয়টা কি? এখানে বিষয়টা হচ্ছে আপনি কতটুকু সেন্সটা আপনি দিতে পারলেন। এটা সনেট না যে আপনাকে 14টা করে থাকতে হবে, ঠিক আছে, 8টা লাইনে থাকতে হবে। এটা হচ্ছে কি, এখানে কয়টা ওয়াট হলো সেটা কোনো ইম্পর্টেন্ট বিষয় না। এখানে 700 বলছে, আমাদের 600তে শেষ হয়ে যেতে পারে, আবার কি সেটা 900 হতে পারে। এটা বায়ার 700 যে কারণে বলছে সেটা হচ্ছে একটা কি লিমিট। মানে আপনাকে যদি লিখতে বলা হয় তাহলে আমরা তো কি বুঝবো না যে আমাদের কতটুকু লিখতে হবে। আমরা কি অনেক বড় করে লিখবো নাকি আমরা কি ছোটো করে লিখবো? ঠিক আছে, এখানে 700 বলার অর্থ হচ্ছে কি যে আমাদেরকে একটা মোটামুটি একটা ফ্রেম করে দেওয়া, আমাদেরকে মোটামুটি একটা টার্গেট দেওয়া যে আপনার এটা মোটামুটি কি এটুকু হবে। যদি আমাদেরকে পৃষ্ঠা বলতো যে আপনি 3 পৃষ্ঠা লেখেন, ঠিক আছে, তাহলে এখানে একটু প্রবলেম হতো না। তাহলে আমি কি ছোটো ছোটো প্যাড আছে না, ওই প্যাডের মধ্যে 3 পৃষ্ঠা লিখে জমা দিলাম, ওটা 3 পৃষ্ঠা না। আবার আমি বিশাল লম্বা শীট নিলাম, ওখানেও 3 পৃষ্ঠা। তাহলে 3 পৃষ্ঠা দিয়ে কি বোঝানো সম্ভব? তাহলে অ্যাকচুয়াল বোঝানো সম্ভব কি দিয়ে? যে একটা লেখা কতটুকু লম্বা হবে সেটা অ্যাকচুয়াল বোঝানো সম্ভব ওয়ার্ড দিয়ে। আমি কি বুঝতে পারছি? কন্টেন্ট রাইটার ফর ল রিলেটেড আর্টিকেল অ্যান্ড ওয়েব পেজেস।
আপনারা কাজগুলো বুঝতে পারতেছেন? কোন একটা ল ফার্ম তাদের ওয়েবসাইটে তৈরি করা হবে, এখন সে চাচ্ছে কি ল রিলেটেড কন্টেন্ট তৈরি করা। আপনাকে যে লয়ার নিয়ে ল প্রফেশন নিয়ে অনেক বেশি এক্সপার্ট হতে হবে তা না। সে কী কী চাইছে? কন্টেন্ট রাইটিং, আর্টিকেল রাইটিং, কপি রাইটিং এবং ইন্টারনেট রিসার্চ। তার মানে সে ল নিয়ে কোনো ধরনের কোনো চাইনি, কোনো স্কিল চাইছে। তবে যদি লর স্টুডেন্ট হয়ে থাকে তাহলে এই কাজটা আরও ভালোভাবে করতে পারবে, বাট না হলেও করতে পারবে। কন্টেন্ট রাইটার ফর ল, আচ্ছা আমরা কন্টেন্ট রাইটিং দিয়ে সার্চ করে দেখলাম, এবার আমি দেখবো আর্টিকেল রাইটিং দিয়ে। আর্টিকেল রাইটিং কাজ কয়টা আছে? 1775টা। তাও কি ওই যে আমরা যেগুলো সিলেক্ট করছিলাম এন্ট্রি লেভেল এবং ইন্টারমিডিয়েট লেভেলের, এবং শুধুমাত্র আওয়ারলি। কাজ কয়টা আছে? 1775। কাজগুলো দেখুন। কন্টেন্ট রাইটার নিডেড, আচ্ছা ওয়েব কন্টেন্ট রাইটার, HRM প্র্যাকটিস, প্রফেশনাল, আমরা কি দিয়ে সার্চ করলাম? আর্টিকেল রাইটার, আচ্ছা আর্টিকেল এডিটোরিয়াল অ্যান্ড রিরাইটিং, ব্লগ আপডেটস। উই আর লুকিং ফর এ BA মানে কি? ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। উই আর লুকিং ফর এ ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কন্টেন্ট রিরাইটার ফর আওয়ার ব্লগস। Applicant must have the following: excellence in English 4.5 plus, correct grammar, be able to type fast 40 to 60 words per minute. The process, যাক এই বাইরের রিকোয়ারমেন্ট অনুযায়ী এই বাইরে বলছে যে টাইপের স্পিডও ভালো হইতে হবে এবং কি ইংলিশে ভালো হইতে হবে, বাট ম্যাক্সিমাম বাইরে বিপে পড়ে না, হয়তো ওর কাজের নেচারটা এরকম। ওর কাজটা কি? ওর কাজটা হচ্ছে আর্টিকেল রিরাইট করা, মানে বিভিন্ন জায়গা থেকে আপনি আর্টিকেলগুলো কালেকশন করবেন, কালেকশন করে রিরাইট করবেন। মনে করেন প্রথম আলোতে কোনো একটা কিছু লাগলো আইফোন নিয়ে, আইফোন। এখন প্রথম আলোতে আইফোন নিয়ে নিউজগুলো কোত্থেকে পাই? তারা কি এগুলো সরাসরি ওই আইফোনের অফিসে গিয়ে তারা কি ওখান থেকে নিয়ে আসে, নাকি আইফোনের অফিস থেকে তাদেরকে এসে দিয়ে যায়? তারা এগুলো নেট থেকে এনে, তাই না? তাহলে তারা আইফোনের ওই কি অ্যাপলের ইয়াতে যায়, ওয়েবসাইটে যায়, ওখান থেকে বিভিন্ন নিউজগুলো তারা দেখে, দেখার পর সেগুলো তারা কী করে রিরাইট করে, ঠিক আছে? রিরাইট করে তারা কি ইয়া করে ট্রান্সলেট করে তারা সেটা পোস্ট করে। আপনারা কি বুঝতে পারছেন? তো এই কাজটা হচ্ছে এরকম। এখন সে ওয়েবসাইটে পাবলিশ করার জন্য বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ব্লগগুলো কালেক্ট করা, সেই ব্লগগুলো কালেক্ট করে সেগুলো নিজের মতো করে লিখে কি বাইরে দেওয়া। এটার জন্য মোটামুটি ইংলিশ জানার দরকার আছে এবং ভালো টাইপিং স্পিডের প্রয়োজন আছে। এটা বাইরের যতটুকু রিকোয়ারমেন্ট ওটুকুই। এই কাজটা করার জন্য স্কিল লাগবে আর্টিকেল রাইটিং, ব্লগ রাইটিং, কন্টেন্ট মডারেশন এবং কি কন্টেন্ট রাইটিং। কন্টেন্ট মডারেশন আমরা আরও একটা নতুন শব্দ পাইলাম। কন্টেন্ট মডারেশন বিষয়টা কি? রিরাইট করা। যে কোনো একটা লেখা আমি দেখলাম, ঠিক আছে, ওই লেখাটাকে আমি পড়ার পর আমি নিজের মতো করে সেই জিনিসটাকে লিখবো। ওটা হচ্ছে কন্টেন্ট মডারেশন। কন্টেন্ট রিরাইটিং বলতে পারি, কন্টেন্ট মডারেশন বলতে পারি, আমরা যেভাবে বলি না কেন, সবগুলো কিন্তু একই কাজ। আপনারা কি বিষয়টা বুঝতে পারতেছেন? Editor for 190 page guide. Only apply if you are fluent in English and have a real mastery to our language. যাও এটা ফ্লুয়েন্ট চাইছে, যারা ফ্লুয়েন্ট তারা অ্যাপ্লাই করবেন, যারা ফ্লুয়েন্ট না তারা অ্যাপ্লাই করার দরকার নেই, কারণ আমাদের প্রচুর কাজ। আরেকটা কাজ দেখেন, শর্ট রাইটিং অ্যাসাইনমেন্ট, বুক ডেসক্রিপশন অফ ফিলাডেলফিয়া, রিড ওয়াশিংটনস রুলস, রিড, এটা বই নিয়ে কোনো কিছু লিখতে বলছে। অ্যাড ফটোস টু ব্লগ আর্টিকেলস। আমি ফটো নিয়ে আপনাদেরকে কাজ শিখিয়েছিলাম, আপনাদের কি মনে আছে? ফটো নিয়ে, ফটো কীভাবে সার্চ করবেন, ফটো কীভাবে এডিট করবেন, কীভাবে একটা কন্টেন্টের জন্য ফটো ইমেজটা ক্রিয়েট করবেন, তাই না? বিভিন্ন জায়গা থেকে ইমেজগুলো কালেকশন করে কন্টেন্টের নেচার অনুযায়ী কীভাবে আপনি কি ইয়াটা তৈরি করবেন। আমি মেবি গত ক্লাসের আগের ক্লাসে শিখিয়েছিলাম, আপনাদের মনে পড়ে? আচ্ছা, তো আমাদের কাজটা হচ্ছে কি, বিভিন্ন কন্টেন্ট আমাদেরকে দিবে, ওই কন্টেন্টের জন্য মানসম্মত মানে মানানসই ফটোগুলো তৈরি করা, তাই না? আমরা গুগল ইমেজ থেকে সার্চ করে আমরা আমাদের মতো করে বিভিন্ন ফটো জোড়াতালে দিয়ে ওই কন্টেন্টের সাথে এই মানানসই এবং বিষয়বস্তুর সাথে প্রাসঙ্গিক হয়, এবং ছবি আমরা তৈরি করে আমরা অ্যাড করবো।
স্যামসাং স্মার্টফোনস অ্যান্ড অ্যান্ড্রয়েড ব্লগার, মজার একটা কাজ। বিং এবল টু ব্রেক নিউজ অ্যান্ড রিসার্চ এ টপিক ইজ ইম্পর্টেন্ট বাট ইটস নট এনাফ most articles how it is we are looking for an individual who the chosen writer of আমরা না পড়ে জিনিসটা বুঝতে পারতেছি। স্যামসাং স্মার্টফোন সেল করবে কোনো একজন ডিলার অথবা কোনো একজন ডিলার বলতে পারে, ডিলার অথবা কোনো একজন বিক্রেতা। এখন সে যাচ্ছে তার ওয়েবসাইটের মাধ্যমে সে স্যামসাং ফোনগুলো সেল করবে। তখন আমরা টেকনোলজি রিলেটেড বিভিন্ন নিউজগুলো লাগবো, নিউজের মাঝখানে আমরা স্যামসাংয়ের অ্যাড দেবো। দরকার হচ্ছে কি আর্টিকেল রাইটিং, অ্যান্ড্রয়েড, ব্লগ রাইটিং, কন্টেন্ট রাইটিং। অ্যান্ড্রয়েড জিনিসটা কি, মানে অ্যান্ড্রয়েড সম্পর্কে মোটামুটি আপনি জানেন ওটুকু আর কি, যে অ্যান্ড্রয়েড কাকে বলে একটু মোটামুটি জানেন। রাইটিং স্পোর্টস রিলেটেড আর্টিকেল। আচ্ছা আমাকে একটু বলেন যে স্পোর্টস রিলেটেড আর্টিকেল যে তৈরি করতে চাচ্ছে সে আসলে কে হতে পারে, এই কোম্পানিটার নেচার কী হতে পারে, অথবা কেনই বা সে আর্টিকেল রিলেটেড কন্টেন্ট তৈরি করতে চাচ্ছে, আর্টিকেল স্পোর্টস রিলেটেড আর্টিকেল সে তৈরি করতে চাচ্ছে। তার মূল কাজটা কি, মানুষের সেবা করা, তার মূল উদ্দেশ্যটা কি, বিক্রি করা। কি বিক্রি করা, স্পোর্টসম্যানদেরকে ধরে ধরে বিক্রি করে দেওয়া, তাহলে স্পোর্টস রিলেটেড বিভিন্ন প্রোডাক্ট সেল করা, রাইট। বলেন স্পোর্টস রিলেটেড বিভিন্ন প্রোডাক্ট কী কী হতে পারে? জার্সি, বলবেন, এগুলো সরাসরি স্পোর্টস রিলেটেড। এগুলো তো মার্কেট ছোটো, এগুলো তো শুধুমাত্র যারা খেলোয়াড় তারাই করবে। খেলোয়াড়ের বাইরে বিশাল মার্কেট না, খেলোয়াড়ের মার্কেট একদম ছোট। যারা খেলবে ক্রিকেট প্যাড, হেলমেট, এগুলো কারা করবে? শুধুমাত্র খেলোয়াড়রা। ওগুলো মার্কেট তো ছোট। ক্যাটস হতে পারে না, নাইকি ক্যাটস, তাই না? ক্যাটস হতে পারে। এখন ক্যাটস কারা পড়বে? স্পেশালি যারা স্পোর্টস, যে খেলে সেও পড়বে, আবার যে খেলে না সেও কি পড়বে, ক্যাটস হতে পারে। তারপর হতে পারে ক্যাপ, ক্যাপ হতে পারে স্পোর্টস ক্যাপ, গেঞ্জি হতে পারে, তাই না? স্টাইলিশ গেঞ্জি হতে পারে। তো এইভাবে স্পোর্টস রিলেটেড অনেকগুলো প্রোডাক্ট আছে, তাই না? তারপর ধরুন কি শার্ক এনার্জি ড্রিঙ্ক, এর সাথে স্পোর্টসের কোনো সম্পর্ক আছে? শার্ক এনার্জি ড্রিঙ্ক এর সাথে স্পোর্টসের কোনো সম্পর্ক আছে? নাই। বাট আমরা ইয়ে করতে পারি, শার্ক এনার্জি ড্রিঙ্ক তারাই খাবে যারা কি, যারা স্পোর্টস পছন্দ করে তারাই কি হবে, শার্ক এনার্জি ড্রিঙ্ক খাবে। তাহলে একটা সম্পর্ক আছে না? আমি কি বুঝতে পারছি? তো শার্ক এনার্জি ড্রিঙ্ক যদি সে মার্কেটিং করতে যায়, তার বেশি বেশি করে সে কোন ধরনের কন্টেন্ট নিয়ে লাগবে? স্পোর্টস নিয়ে লাগবে না? ঠিক আছে, স্পোর্টস নিয়ে লাগলে শুধুমাত্র শার্ক এনার্জি ড্রিঙ্ক নিয়ে যদি সে লেখে, কোনো মানুষ এগুলো পড়বে না। বাট যদি সে স্পোর্টস নিয়ে লেখে তাহলে প্রচুর মানুষ এগুলো পড়বে। পড়ার পরে কী হবে, মাঝখানে শার্কের একটা দেখবে, তখন শার্কের একটা প্রচার বেশি হবে। শুধু শার্ক নিয়ে লেখলে পড়বে 100 মানুষ, আর যদি স্পোর্টস নিয়ে লেখে পড়বে 1 লাখ মানুষ। আমি কি বুঝতে পারছি? আচ্ছা, আপনারা মোটামুটি বুঝতে পারতেছেন যে আমরা কাজগুলো যেগুলো করব, আমরা কাজগুলোর ইয়াটা কি, বায়ার আমাদেরকে কীভাবে কাজগুলো দেয়। তাহলে বায়ারের মূল ইয়াটা কি হয়, মূল লক্ষ্যটা কি? নিজে বেনিফিটেড হবো। আচ্ছা, আমি আরেকটু বলি। আমরা ওয়েব কন্টেন্ট দিয়ে সার্চ করলাম, আর্টিকেল রাইটিং দিয়ে সার্চ করলাম, এরপর আমি দেখি প্রোডাক্ট ডেসক্রিপশন রাইটিং। দেখুন প্রোডাক্ট ডেসক্রিপশন, এখানে শুধুমাত্র প্রোডাক্টের গুণাগুণ থাকবে। মেটা ডেসক্রিপশন, এডিটর, কপিরাইটার, গ্রাফিক ডিজাইন, মেটা টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন। কোনো একটা প্রোডাক্টের জন্য টাইটেল লিখতে হবে এবং ডেসক্রিপশন লিখতে হবে। I have 350 products that I need English
মেটা টাইটেল অ্যাডেড অ্যান্ড মেটা ডেসক্রিপশন রিটেন। আমি আপনাদেরকে বুঝিয়েছিলাম মেটা টাইটেল কি, মেটা ডেসক্রিপশন কি। আপনাদের মনে আছে টাইটেল কি? একটা আর্টিকেল লেখার জন্য আমাদের কি কি কয়েকটা অংশ আছে না আর্টিকেলের? এক নম্বরে কি টাইটেল, 2 নম্বরে ইন্ট্রোডাকশন, 3 নম্বরে বডি, 4 নম্বরে কন্ট্যাক্ট, 5 নম্বরে ইমেজ। হ্যাঁ ঠিক আছে, ইমেজ 6 নম্বরে সোর্স, 7 নম্বরে ভিডিও, 8 নম্বরে আসল বিষয়গুলো এখনো বলেন নাই 5W, 8 নম্বরে 5W, তাই না? তারপরে 9 নম্বরে আসল বিষয়টা এখনো বলা হয়নি, লিঙ্ক বলা হয়েছে, কিওয়ার্ডস। এটা তো প্রথমে আসা দরকার ছিল। আমাদের একটা আর্টিকেলের মধ্যে অনেকগুলো বিষয় না, ঠিক আছে? তো এই বিষয়গুলোর মধ্যে আমাদেরকে কি লিখতে বলতেছে এখানে? শুধু টাইটেল আর কি ডেসক্রিপশন। তো আমরা তো এগুলো নিয়মগুলো জানি, এগুলো আমরা জানি যে এগুলো কীভাবে লিখতে হয়, এগুলো লেখার কৌশলগুলো আমরা জানি। পাশাপাশি এগুলো লেখার জন্য আমরা প্রত্যেকে কি আমরা কন্টেন্টগুলো নিয়ে আসবো সেগুলো আমরা জানি না। এবং কোনো একটা যে প্রোডাক্ট নিয়ে আপনি লিখবেন সেই প্রোডাক্ট নিয়ে যদি আপনি আগে একদমই কোনো কিছু না জানেন, এটা কি লেখা সম্ভব হবে নাকি হবে না? হবে, কারণ লেখার সিস্টেমটা আমরা জানি। ওই জিনিসটি যেটা নিয়ে আমরা লিখবো ওটা নিয়ে যদি আমরা কোনো কিছু নাও জানি, তারপর আমরা নেট থেকে সার্চ করে আমরা কি সেটা লিখতে পারবো, সে লেখার কৌশলটা আমরা জানি। দেখুন, I have 350 products that I need English meta title and meta description writing. I have built an excellent tool to assist with this project to make it fast and efficient. Therefore, please read the following line and don't waste either of our time unless you are born speaking English. I am looking for a native English speaker to complete this task. ওর তাহলে আমাদের দরকার নেই, ও নেটিভ ইংলিশ স্পিকার খুঁজতেছে, সুতরাং তার দরকার নেই। আপনারা তার কাজটা বুঝতে পারছেন কি? তার একটা ওয়েবসাইট সে তৈরি করছে এবং এই ওয়েবসাইটের মধ্যে তার 350টা প্রোডাক্ট আছে। মনে করেন আমাদের নিচে শৈল্পিক সৃষ্টি ফ্যাশন চিন্তা করলো যে তারা অনলাইনে আসবে, অনলাইনের মাধ্যমে তারা কি তাদের ব্র্যান্ড প্রমোট করাবে, সারা বিশ্বব্যাপী তারা তাদের প্রোডাক্ট সেল করবে। এখন শৈল্পিকের কাছে 350 রকমের প্রোডাক্ট আছে, জামা মানে শার্ট, পাঞ্জাবি, ফতুয়া 350 রকমের আছে। এখন তারা ছবি তুলে আপনাকে দিচ্ছে ছবিগুলো। এখন বললো, এখন তারা তো এটা করতে জানে না, উপস্থাপন করতে জানে না। এটা একটা শার্ট বিক্রির জন্য কীভাবে টাইটেল লিখবে, কীভাবে ডেসক্রিপশন লিখবে, কীভাবে কিওয়ার্ডস লিখবে, এগুলো তো তারা কোনো কিছু জানে না। আপনাকে জাস্ট ছবিগুলো দিল এবং কি তখন আপনি এগুলো দেখে সবগুলোর বর্ণনা লিখে দিতে পারবেন না? আপনি সিম্পলি কি কাজটা বুঝতে পারছেন? কারণ শৈল্পিকের কাছে কেউ যদি আসে তখন সে বুঝে পারবে যে এটা ভালো শার্ট, এটা সেটা। বাট ওয়েবে যে উপস্থাপন করা সে ব্যাপারে তারা এক্সপার্ট না। বাট আপনি তাদেরকে কী করতে পারবেন? ওয়েবে উপস্থাপন করে দিতে পারবেন। আপনারা কাজটা কি বুঝতে পারছেন? তাহলে এইভাবে ওয়েব কন্টেন্টের কাজগুলো করার জন্য আপনাকে অনেক ডিপ লেভেলের কোনো কিছু জানতে হবে না, এখানে মেইনলি যে বিষয়টা কাজ করবে সেটা হচ্ছে একদম কমন সেন্স। আর যদি একটু আপ করে বলি, সাধারণ জ্ঞান। ঠিক আছে, কমন সেন্স বড় নাকি সাধারণ জ্ঞান বড়? হ্যাঁ, আগে হচ্ছে কমন সেন্স, তাই না? এরপর হচ্ছে কি সাধারণ জ্ঞানের পর হচ্ছে অসাধারণ জ্ঞান, তাই না? তো আমরা যে কোনো একটা কাজ করতে অসাধারণ জ্ঞান প্রয়োজন হয়। অসাধারণ জ্ঞান প্রয়োজন হয় না? একজন ড্রাইভার গাড়ি চালাবে, এটা কি সাধারণ জ্ঞান নাকি অসাধারণ জ্ঞান? এটা অসাধারণ জ্ঞান। ঠিক আছে, তো আমাদের যে এসইও কাজগুলো আমরা করি, এই কাজগুলো কি সাধারণ জ্ঞান নাকি অসাধারণ জ্ঞান? অসাধারণ জ্ঞান। বাট আমি তারপরেও বলতেছি যে এসইওর মধ্যে অনেকগুলো কাজ আছে, বাট এই যে কন্টেন্ট রাইটিংয়ের কাজগুলো এগুলো করার জন্য অসাধারণ জ্ঞানের দরকার নাই। কিছু অসাধারণ জ্ঞান আমাদের আছে, আমরা ইয়াগুলো শিখছি। আপনার কাজগুলো করতে হেল্প হবে যদি আপনারা অনেক ডিপ লেভেলে জানেন। বাট এখানে মেইনলি অ্যাপ্লাই হবে কি সাধারণ জ্ঞান। ঠিক আছে, কমন সেন্স এবং সাধারণ জ্ঞান এটুকু থাকলে আপনি যে কোনো বাইরের কাজ করতে পারবেন। জাস্ট তার রিকোয়ারমেন্টটা বোঝা, তার জন্য কীভাবে কাজ করবেন সেটাই করা। আমি কি বুঝতে পারছি? এটুকু যদি আপনারা বুঝেন তাহলে বাইরের বিভিন্ন ইয়াগুলো পড়ে আপনারা অনেক ভালো মানের কন্টেন্ট তৈরি করতে পারবেন। এবং এই কাজগুলো হচ্ছে লং টার্ম কাজ। আমি আগেও বলছি যে কোনো কাজ হচ্ছে শর্ট টার্ম, কিন্তু ওই ওয়েব কন্টেন্ট তৈরির কাজটা এগুলো হচ্ছে লং টার্ম। এগুলো হচ্ছে লং টার্ম না বলে এগুলোকে বলা যায় লাইফ টার্ম না? কারণ সারা জীবন ধরে এই কাজগুলো চলতেই থাকবে। কখনো যদি কোম্পানি কাজগুলো স্টপ করে দেয়, কোম্পানি বাঁচবে? কাজগুলো স্টপ করা মানে কি? কোম্পানির অ্যাডভার্টাইজিং শেষ, কোম্পানির প্রচার শেষ।
তাহলে আমরা কয়েকটা কাজে অ্যাপ্লাই করা শিখি। আমি আরেকটা দিন অ্যাপ্লাই করি। মনে করুন আমি এটা দিয়ে সার্চ করি গেস্ট ব্লগার। কয়টা কাজ আছে? 14টা কাজ। কি ওভারভিউ আমি দেখাবো। ট্যাগ গেস্ট ব্লগার ওয়ান্টেড, তার মানে কি? এমন একজন ব্লগার দরকার, এমন একজন লেখক দরকার। ব্লগার এবং রাইটার তো একই কথা। এমন একজন ব্লগার দরকার, রাইটার দরকার, যার কি নিয়ে লিখতে হবে? টেকনোলজি নিয়ে লিখতে হবে। আমাকে এখন অনুমান করে বলেন যে কেন এই কোম্পানিটা কি, এই কোম্পানিটার উদ্দেশ্য কি? কোম্পানিটা টেকনোলজি রিলেটেড কোনো কোম্পানি। তাদের কাজ কি? মানুষের টেকনোলজি সম্পর্কে জানানো নাকি প্রোডাক্ট সেল করা? তাদের প্রোডাক্টগুলো আনুমানিক কী ধরনের হতে পারে? হতে পারে ঘড়ি, হতে পারে মোবাইল, হতে পারে রেডিও, হতে পারে টেলিভিশন, যে কোনো একটা কিছু হতে পারে, তাই না? এখন কোম্পানি আমাদেরকে যখন সে জব পোস্ট করে তখন সে তার পরিচয় বিস্তারিতভাবে বলে না, কারণ বলার প্রয়োজন নাই। যাকে অ্যাপয়েন্ট করবে তাকেই সব কিছু বলবে। এখানে সে জাস্ট একটুকু ইনফরমেশন দেয়, যতটুকু আপনি দেখে সিদ্ধান্ত নিতে পারবেন যে আপনি কাজটা করবেন নাকি করবেন না। আমি কি বুঝতে পারছি? ওটুকু ইনফরমেশন সে দিবে, আর বাকিটা আমাদেরকে গ্যাস করে নিতে হবে। এখানে বলছে টেকনোলজি রিলেটেড দরকার। আই এম লুকিং ফর এ গেস্ট ব্লগার টু রিসার্চ, ক্রিয়েট অ্যান্ড ডিস্ট্রিবিউট গেস্ট পোস্ট টু ভেরিয়াস টেকনোলজি ব্লগস। তার মানে সে বিভিন্ন টেকনোলজি ব্লগে কী করবে? তার পোস্টগুলো দিবে এবং এগুলোর মাঝখানে ছোট্ট করে কি দিবে? অ্যাড দিবে। তো অ্যাডটা তো সে নিজেই অ্যাড করতে পারবে, সে নিজেই যোগ করতে পারবে। এখন আপনার কাছ থেকে সে কী চাচ্ছে? বিভিন্ন টেকনোলজি সাইটে পোস্ট করার জন্য সেরকম ভালো মানের কি কন্টেন্ট, সেরকম ভালো মানের, মানে আমরা বলতে পারি ব্লগ। তাহলে আমরা এই কাজে অ্যাপ্লাই করি। তাহলে এই কাজের যে কোনো শেষ নাই, এই কাজের যে অভাব নাই, এটুকু আপনারা বুঝতে পারছেন? কাজটা প্রচুর না? প্রচুর কাজ। আমি তো মাত্র কয়েকটা কিওয়ার্ড দিয়ে সার্চ করলাম, আমি প্রচুর কাজ পাইছি। আপনি যদি সবগুলো দিয়ে যদি সার্চ করেন, প্রোডাক্ট ডেসক্রিপশন রাইটিং, ফেসবুক পোস্ট ক্রিয়েট, নিউজ রিপোর্ট, প্রেস রিলিজ, ওয়েব পেজ ক্রিয়েট, কন্টেন্ট রাইটার, কন্টেন্ট রাইটিং, গোস্ট, তারপর হচ্ছে গেস্ট ব্লগার, ব্লগ রাইটার, এই বিভিন্ন কিওয়ার্ড দিয়ে যদি আপনি সার্চ করেন আপনি অনেকগুলো কাজ পাবেন। এবং সবগুলো কাজের নেচার একই, সবগুলো কাজের প্রসিডিউর সেম, এবং সবগুলো মূলত একটাই কথা, এগুলোকে বিভিন্ন নামে ডাকা হয়। আমি কি বুঝতে পারছি? তো আমরা একটা কাজে একটু অ্যাপ্লাই করে দেখি। আমরা এই কাজে অ্যাপ্লাই করব টেকনোলজি গেস্ট ব্লগার। আমরা এই কাজে অ্যাপ্লাই করার জন্য আমি এখানে ক্লিক করলাম। ওরে বাবা, এটা 25 দিন আগে, দরকার নেই। আমি এটা দিয়ে সার্চ করি কন্টেন্ট রাইটিং। Website content and blog writing article. Looking for some creative content writing for price comparison website in the various companies in North America. Looking for some creative content writing. Must be written you. All content must be written by you. No content generators or outsourcing. All content must be written by you. এই লোকের সমস্যা আছে মনে হয়, একটা কথা 2-3 বার করে বলো। আউটসোর্সিং ইটস নট ইম্পর্টেন্ট টু কিপ ডেডলাইনস অ্যান্ড ডেলিভার। যাক, যেগুলো বলছে সবগুলো সাধারণ কথা। কী করতে হবে? ওয়েবসাইটের জন্য কন্টেন্ট তৈরি করতে হবে। এখন আমরা তার কাজে অ্যাপ্লাই করবো। অ্যাপ্লাই করার আগে আমরা দেখবো যে তার কী কী যোগ্যতা দরকার। কন্টেন্ট রাইটিং, আর্টিকেল রাইটিং, ব্লগ রাইটিং এবং ক্রিয়েটিভ রাইটিং, সবগুলো যোগ্যতা আমাদের আছে। এখন আমরা এই কাজটাতে কয়জন দরকার? ফ্রিল্যান্সার 5 জন দরকার। এখন আমরা অ্যাপ্লাই করব। এই
অ্যাপ্লাই করার জন্য এখানে ক্লিক করি, কাজটা পুরোপুরি খুললাম। খোলার পরে আমরা বায়ারের সম্পর্কে একটু জানি। অ্যাবাউট দ্য ক্লায়েন্ট, বায়ার হচ্ছে 4.84 ফিডব্যাক স্কোর। তার মানে কি বায়ার ভালো বায়ার। এই বায়ারের 18টা রিভিউ আছে। 18টা রিভিউ মানে কি, আগে এসে 18 জনকে দিয়ে কাজ করাইছে এবং কাজ শেষ করার পরে ওই ফ্রিল্যান্সাররা তার সম্পর্কে রিভিউ দিয়েছে। এই 18 জন রিভিউ আমরা একটু দেখি। রিভিউ মানে তার সম্পর্কে একটা মন্তব্য করছে। 18 জন মানুষ তার সম্পর্কে মন্তব্য করছে। কোন মানুষরা? যারা তার সম্পর্কে কাজ করছে। এখন আমরা তার ওই বিভিন্ন যারা কাজ শেষ করে তার সম্পর্কে মন্তব্য করছে, ওই মন্তব্যগুলো দেখে আমরা বুঝতে পারবো না এই লোকটা কেমন মানে কীরকম, ভালো ভালো না খারাপ মানে কি, মানে ভেজাল দেয় নাকি কি ভালো, দেখি। এখন এই যে 18টা রিভিউ আমরা নিচে পাবো, একদম পেজের একদম নিচে পাবো ক্লায়েন্টস ওয়ার্ক হিস্ট্রি ফিডব্যাক। আচ্ছা 18, ওইখানে 18টা, এখানে দেখাচ্ছে 25টা ফিডব্যাক। দেখেন এটা একজন ফ্রিল্যান্সার তাকে দিচ্ছে, এটা কি ডিমিট্রি বি। ও ফ্রিল্যান্সারের $26 করে সে কী করে কাজ করে, তার মানে অনেক ভালো মানের প্রফেশনাল। তো একজন ভালো মানের প্রফেশনাল তার কাজ করছে, কাজ করার পর তাকে কী ফিডব্যাক দিছে, নাইস টু ওয়ার্ক উইথ বিগ অ্যান্ড হিজ টিম অ্যাজ ইউজুয়াল। এই বায়ার তাকে $800 পে করছে, তাই না? এবং ইয়া করার পরে সে বায়ার সম্পর্কে মন্তব্য করছে। আরেকজন রাহুল বিস্ট, সে মোটামুটি ভালো ফ্রিল্যান্সার। সে কি বলছে? সে কিছুই বলে নাই, শুধুমাত্র ফিডব্যাক দিছে 4 স্টার। ব্যাঙ্ক অ্যাকাউন্ট আর্টিকেল, এটা কিছু বলে নাই। এটা সে নিজেকে হাইট রাখছে না। ক্রিস এল, সেও ভালো রাইটার। সে বলছে কি, ক্লায়েন্ট ক্লিয়ারলি স্টেটেড হোয়াট দ্য নিড ফর দ্য জব অ্যান্ড ওয়াজ ভেরি রেসপন্সিভ। ইট ওয়াজ এ প্লেজার ওয়ার্কিং উইথ দেম। আরেকজনে বলছে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর দিস জব, দ্য রিকোয়ারমেন্টস অ্যান্ড ইনস্ট্রাকশনস ওয়ার ক্লিয়ার অ্যান্ড টিম ওয়াজ অলওয়েজ রেডি টু অ্যান্সার কোশ্চেন। ইফ আই হ্যাভ ডাউটস অ্যান্ড ক্লারিফিকেশনস I wish to work with you again if there's any chance. তা মোটামুটি আমরা কি বুঝতে পারি, ক্লায়েন্ট কি ভেজাল দেয় নাকি ভালো? এখন এই ক্লায়েন্টের সম্পর্কে আমরা আরেকটু জানি। এই ক্লায়েন্টের বাড়ি কোথায়? কানাডার কোথায়? আমরা ক্লায়েন্টের ঘর বাড়িটা একটু দেখি। এই যে মিসিসাওয়া, তাই না? সে সাগরের পাশে থাকে একদম। যাক, এখানে কোনো একটা ঘরে থাকে না, তার ঠিকানা যদি ইয়া করে দেয়, ওই ঠিকানা দিয়ে সার্চ করলে একদম সরাসরি তার ঘরে চলে যাওয়া যাবে না। ওটা পরবর্তীতে দেবে। এখন কেউ যদি বোম টোম মারে, এখানে কোনো একটা গাড়ি হবে তার না, আমরা দেখি তার ঘরে একটু নেমে দেখি, একটু ঘুরে ফিরে দেখি। রাস্তার দৃশ্য দেখি না।
কই বায়ার কই? হ্যাঁ এটা মনে হয় না। ওর কাছে যাই। যাই হোক, আচ্ছা তাহলে আমরা বুঝলাম যে ওর বাড়ি কোথায়, তাই না? তারপর ওর 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 এখন কটা বাজে? অ্যাবাউট দ্য ক্লায়েন্ট কই? কই কই অ্যাবাউট দ্য ক্লায়েন্ট এত রিভিউ। আরে কোথায়? আচ্ছা এইটা না। হ্যাঁ এই যে তার 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 দেশে এখন কটা বাজে? এটা এটা কেন দিছে? কারণ এই মুহূর্তে তাকে নক করলে কি মানে তাকে নক করবেন কি করবেন না? তার এখানে কটা বাজে এখন? 12:32 AM, মধ্যরাত। তার মানে সে ঘুমিয়ে গেছে, তাকে এখন ইয়া করা যাবে না, ডিস্টার্ব করা যাবে না। তারপর সে 70টা জব পোস্ট করছে এবং যতগুলো জব পোস্ট করছে তার 33% মানুষকে সে হায়ার করছে। তার মানে সে 100টা জব যদি পোস্ট করে তার মধ্যে কি 30টা জবের জন্য মানুষকে হায়ার করছে। তার মানে লোকটা খুব বেশি কি মানে একদম পুরোপুরি সুবিধা না আর কি। কারণ নর্মালি সে একটা জব যদি পোস্ট করে ওই পোস্টের জন্য তো সে লোক নিবেই, তাই না? নেওয়ারই কথা। আবার সে সবগুলোর জন্য পোস্ট নেয় নাই। ওপেন জব ওভার সে এই পর্যন্ত টোটাল স্পেন্ড করছে কত? $30,000 উপরে। তার মানে মোটামুটি সে টাকা পয়সা স্পেন্ড করে। আর তার অ্যাভারেজ আওয়ারলি রেট, সে অ্যাভারেজ কত করে পে করে? $20 করে। তো আমরা এখান থেকে মোটামুটি একটা আইডিয়া পাচ্ছি না? অ্যাভারেজ সে পে করে $20 করে। তার মানে আপনি তার কাজে অ্যাপ্লাই করে নিশ্চিন্ত মনে কি $10 দিতে পারেন, কারণ লোকটা মোটামুটি উদার। এটা বোঝা যাচ্ছে। তাহলে হ্যাঁ না মাইন্ড করবে না। এখন সে তার মানে আমরা তার ইয়াটা বুঝতে পারছি যে সে খুব ভালো মানের কাজ চাই এবং সে ভালো পেমেন্ট দিতে সে প্রস্তুত। ঠিক আছে, এখন তার সাথে আমরা কীভাবে কথা বলবো আমাদের কি মোটামুটি একটা ইয়া হয়ে গেছে। বাইরের সম্পর্কে আমরা যতটুকু জানলাম, যতটুকু ইয়া করলাম, মোটামুটি ইয়া হয়ে গেছে না? এখন আমরা যদি আরও বাইরের সম্পর্কে চাই, ফেসবুক অথবা টুইটারে এই বেটাকে পাবোই। কোথায় যাবে? থাকবে না? ফেসবুক অথবা টুইটারে সে থাকবেই। আপনি তার বাইরের নাম কি? অ্যাবাউট দ্য ক্লায়েন্ট নাম না, এখানে আগে লাগতো বাট এখন লাল লাগতেছে না। ওই মানুষ ফেসবুক খুঁজে থাকে, বের করে গেল ওই জন্য। আচ্ছা আমরা ডিসাইড করলাম যে এই কাজে আমরা অ্যাপ্লাই করবো। তো অ্যাপ্লাই করার জন্য আমরা কী করবো? এখানে অ্যাপ্লাই করার জন্য কোথায়? অ্যাপ্লাই টু দি জব ক্লিক করলাম। দেন অ্যাপ্লাই করার পর আমরা কভার লেটার লিখবো। কভার লেটার লিখে আমরা অ্যাপ্লাই করবো। ফার্স্ট ভেরিফাই ইউর ফোন নাম্বার। বাবা এত ইয়ে করার দরকারটা কি? হ্যাঁ রাশেদ, তোমার কাছে কোনটা আছে? 04 না? 04 নাম্বারটা আছে না তোমার কাছে? 04 এটা জাস্ট একবার ভেরিফিকেশন করাতে হয়, পর আর লাগবে না। দেখো একটা কোড গেছে। এসছে? কই এখন আসে নাই?
আমি তো আবার রিসেন্ট দিয়ে দিয়েছি। আরে ধরো আমি আরেকবার পাঠাচ্ছি। আচ্ছা বলো 7474031। স্যার আপনার অ্যাকাউন্টটা হলো সাসপেন্ড। সমস্যা নেই। হ্যাঁ, তাহলে আমরা এখন অ্যাপ্লাই করি। অ্যাপ্লাই টু দি জব। অ্যাপ্লাই করার পরে ফ্রিল্যান্সার বেসিক, ফ্রিল্যান্সার প্লাস। আমরা প্রথমে বেসিকটাই সিলেক্ট করব। এটা হচ্ছে দুইটা মেম্বারশিপ প্ল্যান আছে। একটা হচ্ছে মাসে আপনাকে $10 করে পে করতে হবে, আর একটা হচ্ছে মাসে আপনাকে $0 পে করতে হবে। আপনারা কোনটাতে রাজি? যেখানে টাকা নেই সেখানে আমরা সিলেক্ট। $10 পে করতে হবে হচ্ছে যারা বড় ফার্ম তাদের জন্য। ইন্ডিভিজুয়ালদের জন্য সবসময় কি ফ্রিটাই। এটা অন টেস্ট অ্যাকাউন্ট তৈরি করছে তো, যার ফলে ওরা এটা দেখেই বুঝতে পারছে যে অ্যাকাউন্টটা কি না, মানে অ্যাকাউন্টটা সুবিধার অ্যাকাউন্ট না আর কি। এটা দিয়ে কোনো কাজ হয়নি সেটা ওরা বুঝতে পারছে এই জন্য। আচ্ছা, এটা অন্য আরেকটা অ্যাকাউন্ট দিয়ে দেখাতে হবে। অন্য যে কেউ একটা অ্যাকাউন্ট ওপেন করে দেন। যে কেউ একজন আসেন। যে কেউ একজন আসেন যার অ্যাকাউন্ট থেকে করা যাবে, মানে অ্যাপ্লাই পর্যন্ত যাওয়া যাবে। করেন। তাহলে অ্যাপ্লাই করার জন্য আমরা প্রথমে যাব আমরা কাজে গেলাম। আমরা যে কোনো একটা কাজে অ্যাপ্লাই করলাম, সব কিছু দেখলাম। দেখার পর অ্যাপ্লাই টু দি জব ক্লিক করলাম। এরপরে কি এই যে অ্যাপ্লাই টু দি জব, এখানে জব পোস্টিং। এখানে আমরা প্রথমে রেট বসাবো, প্রপোজ টার্মস। আপনি কত রেটে কাজ করবেন, পার আওয়ার কত রেটে কাজ করবেন। নতুন অবস্থায় আপনারা যেটা দিতে পারেন সেটা হচ্ছে পার আওয়ার $3। ঠিক আছে, পার আওয়ার $3 এখানে দিতে পারেন। পার আওয়ার $3। $3 মানে আপনি যদি পার আওয়ার $3 দেন, তার মানে কি আপনার কাছ থেকে আরও মানে ওডেক্স ফি কাটবে। কত? 30 সেন্ট ফি কাটবেন। ফি কাটার পর আপনাকে ফাইনালি পে করবে কত? $2.70। আচ্ছা, $3 আপনি ফাইনালি পাবেন $2.70। বাকি 30 পয়সা হচ্ছে ওডেক্সের ফিস। এরপর হচ্ছে কভার লেটার। এই কভার লেটার আপনি কি লিখবেন? আপনি লিখবেন যে আপনি কেন এই কাজটা করতে চান, মানে আপনি বায়ারকে কি দিতে পারবেন। বায়ার আপনার কাছে আসছে কি জন্য? নিজে লাভবান হওয়ার জন্য। এখানে আপনি খুব সংক্ষেপে গোছায় লিখবেন আপনি তাকে বায়ারকে কি দিতে পারবেন, কীভাবে তাকে আপনি লাভবান করে দিতে পারবেন। কভার লেটারের মূল কথা কি? এটাই। ঠিক আছে, যে আপনি তাকে কী দিতে পারবেন। এখানে বিষয়টা খুব সহজ। বায়ার আসছে আপনার কাছ থেকে নেওয়ার জন্য। ঠিক আছে, এখন বায়ার কার কাছ থেকে নিবে? যে তাকে বেশি দিতে পারে তাকে, নাকি যে কম দিতে পারে তাকে, নাকি যার চেহারা বেশি সুন্দর তাকে? হ্যাঁ, আচ্ছা, তাহলে যে বেশি দিতে পারবে। তো আপনি এখানে কভার লেটারের
কভার লেটারের মধ্যে কি আপনি বাইরকে লিখবেন কি যে আপনি তাকে তার জন্য আলটিমেটলি কী কী করতে পারবেন। প্রথমত আপনি বুঝাবেন যে আপনি ভরা কলসি। দ্বিতীয়ত বুঝাবেন কি যে আপনি তার জন্য অনেক কিছু করতে পারেন এবং আপনি যেভাবে করতে পারেন সেভাবে অন্য কেউ করতে পারবে না। এগুলো সরাসরি বলা দরকার নেই, বাট এগুলো আপনি বুঝাবেন। আমি কি বুঝাতে পারছি? এগুলো আপনি বাইরেকে বুঝাবেন এবং অনেকগুলো টেকনিক্যাল টার্ম ইউজ করবেন যাতে আপনার কথাগুলো যেন বিশ্বাসযোগ্য হয় এবং বাইরের জন্য বুঝে যে আপনি অনেক ডিপ লেভেলের কাজগুলো পারেন। এখানে লিখবেন, লেখার পরে অ্যাটাচমেন্ট একটা দিতে পারেন, ওই আপনার যে কাজগুলো করছেন সেরকম একটা প্রুফ, যে কোনো একটা স্ক্রিনশট দিতে পারেন যেন আপনি কাজগুলো করছেন সেটার একটা প্রুফ। দেওয়ার পরে অ্যাপ্লাই টু জব, অ্যাপ্লাই করার পরেই সেটা অ্যাপ্লাই হয়ে যাবে। দেন পরবর্তীতে যে বায়ার দেখবে, বায়ার তখন ঘুমে 12টা 12:30 বাজে, তাই না, তার এখানে রাত, সে তখন ঘুমে। পরের দিন সকালে ঘুম থেকে যখন উঠবে, উঠার পর সে দেখবে, দেখার পর কি সে আপনাকে নক করবে। তো সে যখন নক করবে, নক করার পর আপনাকে কীভাবে বুঝবেন? আপনি বুঝবেন এখানে মেসেজে। আপনি যখন মেসেজে ক্লিক করবেন, মেসেজ, এই মেসেজের মধ্যে আপনি দেখবেন বায়ার আপনাকে কী কী বলছে, তখন আপনি বায়ারকে রিপ্লাই করবেন। এই যে মেসেজের মধ্যে বায়ার এগুলো আপনাকে বলছে, যেমন মাইকেল কি পিটারসন, ওই যে আপনার নাম কি, সোহেলকে মাইকেল পিটারসন কি বলছে দেখেন, দেখা যাবে তো? আচ্ছা, মাইকেল পিটারসন দেখেন কি বলছে। মাইকেল পিটারসন বলছে, হাই থ্যাংকস ফর রিপ্লাইং। মাইকেল পিটারসন বলছে, হাই থ্যাংকস ফর রিপ্লাইং মাই ওডেক্স অ্যাড আই এম জাস্ট স্টার্টিং এ নিউ প্রজেক্ট ইন হুইচ আই উইল বি অ্যাসিস্টিং। কি বলছে মাইকেল পিটারসন বলছে, মানে ওনার অ্যাপ্লাইটা দেখছে, দেখার পর কি বায়ার পরের দিন ঘুম থেকে উঠছে, ঘুম থেকে উঠে কি ওনাকে বলছে যে আমাকে ওডেক্সের এটা অ্যাপ্লাই করার জন্য ধন্যবাদ, কারণ আমি একটা নতুন প্রজেক্ট শুরু করতে যাচ্ছি। সোহেল বলছে, হাই মাইক, আই এম রেডি স্টোরি। আচ্ছা, বায়ারকে কখনো আঙ্কেল ডাকা যাবে না, কখনো কোনো আনপ্রফেশনাল কোনো শব্দ ডাকা যাবে না, ঠিক আছে? বায়ারকে আপনি নাম ধরে ডাকেন, বায়ার কখনো মাইন্ড করবে না, ঠিক আছে? সরাসরি তাকে নাম ধরে ডাকবেন, ঠিক আছে? সে যত বড়ই হোক, যত ইয়াই হোক, ঠিক আছে? সে নানার বয়সী হোক বা দাদার বয়সী হোক, এটা তাদের কালচার। আমার দেশ হলো যে কেউ মাইন্ড করবে যে একটুখানি ছেলে আমাকে নাম ধরে ডাকে, বাট ওদের দেশে ওইটাই রীতি, ঠিক আছে? এটা একটা রীতি, হয়তো নাম ধরে ডাকা, অথবা কি নামের, ওরা আরও যেটা পছন্দ করে সেটা হচ্ছে নামের শেষ অংশ, ঠিক আছে? মনে করেন আমরা বলি কি, মনে করেন আজমল চৌধুরী, এখন আমরা কি নামে ডাকি, চৌধুরী সাহেব বলতে সে ইয়া হয় না, স্বাচ্ছন্দ্য বোধ করে না, চৌধুরী সাহেব মানে নামের শেষ অংশ, ঠিক আছে? মাইকেল জ্যাকসন, তাহলে মাইকেল জ্যাকসনকে মাইকেল আমরা কি নামে ডাকবো, মাইকেল নামে নাকি জ্যাকসন নামে? জ্যাকসন নামে ডাকলে সে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবে। আচ্ছা, ও বলছে, হাই মাইক, আই এম রেডি টু রিয়েলি সরি ফর লেট, ইয়েস আই এম কনফিডেন্টলি এগ্রি টু ডু দিস জব উইথ ইউ ফ্রম নাও। খুব ভালো কথা। তারপর পিটারসন বলছে, হাই থ্যাংকস ফর ইউর রিপ্লাই, আই প্রিফার টু ওয়ার্ক উইথ পিপল অন এ মান্থলি রেট, লেট মি আস্ক ইউ সামথিং। আমি মান্থলি রেটে কাজ করতে চাই, তুমি কি আমাকে কিছু জিজ্ঞেস করতে চাও? সোহেল কি জিজ্ঞেস করছে দেখেন, হাই থ্যাংকস ফর ইউর রিপ্লাই, ইয়েস আই ফুলি প্রিপেয়ার টু ওয়ার্ক উইথ ইউ অন মান্থলি রেট, ইয়েস আই উইল ডু সেকো মানে কি? আরও আচ্ছা আসবে তো, রেট কই? আচ্ছা যা হোক, ও অনেক বড় করে লাগছে। এরপর বায়ার বলছে, হাই সোহেল, ইউর কস্ট আর ওয়ে অ্যাবাভ আদার কোর্স অ্যান্ড অ্যাজ আই এম ইন কন্ট্যাক্ট উইথ অ্যারাউন্ড 30 আদার পিপল। মানে সে আরও 30 জনের সাথে যোগাযোগ করবে, মানে আচ্ছা। তারপর বলছে, হাই থ্যাংকস ফর ইউর রিপ্লাই, হাউ মাচ কস্ট উড ইউ ওয়ান্ট টু গিভ মি। আচ্ছা, এরপর আর কোনো রিপ্লাই করে নেই। সমস্যা নেই। আপনারা বুঝতে পারছেন বায়ার রিপ্লাই কীভাবে করে? এই যে মাইকেল পিটারসনকে আমরা এখানে দেখতে পাচ্ছি, ও রিপ্লাই করার পরে আমরা বায়ারের সম্পর্কে জানবো, তার নামটা দেখবো, তার ছবি দেখবো, সব কিছু আমরা এখানে দেখবো। সে কোথায়? ইউনাইটেড আরব আমিরাত। মাইকেল পিটারসন। আচ্ছা,
তাহলে আমার বাইরের সাথে কথাবার্তা বলবো, কথাবার্তা বলার পর বাইরে যখন কাজ শুরু করতে বলবে তখন আমরা কাজ শুরু করব। কাজ শুরু করার আগে আমাদের কী দরকার? আমাদের টাইম ট্র্যাকার সফটওয়্যার দরকার, টাইম ট্র্যাকার। হ্যাঁ, আমরা ওডেক্স থেকে সরাসরি টাইম ট্র্যাকার ডাউনলোড করবো, ডাউনলোড করে আমরা টাইম ট্র্যাকার অন করে আমরা কাজ করবো। তো এই প্রত্যেকটা স্টেপের কীভাবে করবেন এগুলো নিয়ে বিস্তারিত বলা আছে, আমার বিস্তারিত ভিডিও আছে। আপনারা এই কাজগুলো আমি আজকে যে ক্লাসটা নিলাম যে অ্যাপ্লাই করা, ওয়েব কন্টেন্টের কাজ করা, ওয়েব কন্টেন্টের জন্য অ্যাপ্লাই করা। অ্যাপ্লাই করার জন্য আপনাদের যেটা লাগবে সেটা হচ্ছে অ্যাপ্লাই কীভাবে করবেন। অ্যাপ্লাই, হাউ টু রাইট কাভার লেটার, এই ভিডিওটা দেখে আপনাকে কাজ শুরু করতে হবে। কারণ আমি আজকে যেগুলো বলছি এগুলো খুবই সংক্ষেপে, এগুলো আমি আজকে তেমন কিছু বলি নাই। কীভাবে অ্যাপ্লাই করবেন এটা নিয়ে খুব বেশি কিছু বলিনি, আমি জাস্ট কাজগুলো দেখাইছি। কীভাবে অ্যাপ্লাই করবেন এটা নিয়ে আমাদের পরিপূর্ণ ভিডিও আছে, আপনারা ভিডিওগুলো দেখবেন। এটা প্রায় 2.5 ঘন্টার একটা ভিডিও। কীভাবে অ্যাপ্লাই করবেন, কীভাবে করবেন, কোন বক্সে কী লিখবেন, কোন কোশ্চেন অ্যান্সারে কী লিখবেন, স্টেপ বাই স্টেপ এখানে আমি বলছি। তো আপনারা অ্যাপ্লাই করার আগে এই ভিডিওগুলো দেখে নেবেন। এটা ওই ফরহাদকে যে কোনো সময় বললে ফরহাদ দিবে অ্যাপ্লাই করার ভিডিও, ঠিক আছে? অ্যাপ্লাই করার ভিডিও, তারপর হলো ওই কাভার লেখা, অ্যাপ্লাই করা, বাইরেকে রেসপন্স করা, এগুলো। এরপর হচ্ছে টাইম ট্র্যাকিং নিয়ে কাজ করা। টাইম ট্র্যাকার কীভাবে ডাউনলোড করবেন, টাইম ট্র্যাকার কীভাবে স্টার্ট করবেন, কীভাবে আপনার পেমেন্টের হিসাব পাবেন, ঠিক আছে? এই প্রত্যেকটা বিষয় নিয়ে কি একদম স্টেপ বাই স্টেপ এগুলো ভিডিও তৈরি করা আছে। আমরা আগের অনেকগুলো ক্লাসে কি এগুলো আলাপ করছিলাম। তো আমরা যখন ওডেক্সের ক্লাস নিয়ে আলোচনা করবো তখন আমরা সিস্টেমেটিক্যালি এই জিনিসগুলো বলবো। বাট আপনারা ওই ফরহাদের কাছ থেকে পাবেন, ভিডিওগুলো পাবেন, ভিডিওগুলো দেখে আপনারা সম্পূর্ণভাবে কাজটা করতে পারবেন। আমি আজকে যেটুকু আলোচনা করলাম এটুকু আমরা লাস্ট যে 5টা ক্লাস করলাম এবং আজকে যে ক্লাসটা করলাম সেটা হচ্ছে কাজটা কীভাবে করবেন। আমরা গত 5টা ক্লাসে আমরা দেখিয়েছিলাম যে কাজটা কীভাবে করবেন। কাজটা কি? ওয়েব কন্টেন্ট তৈরি করা। ওয়েব কন্টেন্ট কীভাবে তৈরি করবেন। আর আমি আজকের ক্লাসে যেটা শেখালাম যে ওয়েব কন্টেন্ট তৈরির শেখার পরে আমরা কাজটা কীভাবে করব, ঠিক আছে? আর আমি আরও আজকে যা বললাম যে কাজটা যখন আপনি কাজটা বাইরের রিকোয়ারমেন্টটা বুঝবেন, বুঝার পর যদি আপনি মনে করেন যে এই কাজটা আপনি করতে পারবেন তখন আপনি অ্যাপ্লাই করবেন, ঠিক আছে? তো অ্যাপ্লাই করার পরে অ্যাপ্লাই করার স্টেপগুলো কী কী আমি সেগুলো সম্পর্কে খুব সংক্ষেপে বললাম, বাট ইটস নট এনাফ। এগুলো সম্পর্কে বিস্তারিত দেখার জন্য অ্যাপ্লাই করা, কাভার লেটার লেখা, বাইরের সাথে রেসপন্স করা, রিপ্লাই করা, ঠিক আছে? আবার পাশাপাশি কি কাভার লেটারের মধ্যে অনেকগুলো কোশ্চেন থাকে, সেই কোশ্চেনগুলোর অ্যান্সার দেওয়া, স্টেপ বাই স্টেপ এই বিষয়গুলো আপনি দেখবেন কোথায়? ভিডিওতে। আবার যখন আপনি হায়ার্ড হওয়ার পর আপনি কীভাবে বুঝবেন যে আপনি হায়ার্ড হয়েছেন, ঠিক আছে? এটি কীভাবে বুঝবেন ওইটা আমরা ভিডিওতে পাবেন। দেন আপনি কাজটা স্টার্ট করবেন। এখন কাজটা স্টার্ট করার জন্য আপনি কীভাবে স্টার্ট করবেন? আপনার লাগবে একটা সফটওয়্যার, টিম রুম সফটওয়্যার কীভাবে ডাউনলোড করবেন, কীভাবে সফটওয়্যারের মাধ্যমে কাজ করবেন, কীভাবে স্টার্ট করবেন, একদম স্টেপ বাই স্টেপ কী করা আছে সব কিছু এখানে বলা আছে, ভিডিওতে বলা আছে। তো আপনারা যে কোনো সময় অফিস থেকে চাইলে ভিডিওগুলো দিবে এবং একটুকু দেখেই যারা আমরা গত 5টা ক্লাস যারা করছেন তারা কি আজকে দেখে চাইলে কাজ শুরু করতে পারেন। কাজটা কি? কন্টেন্ট রাইটিং। এবং সবচেয়ে বেশি কাজ পাওয়া যায় কন্টেন্ট রাইটিংয়ের কাজ, এবং সবচেয়ে বেশি রেট পাওয়া যায় কন্টেন্ট রাইটিংয়ের কাজে। যাবে তো স্পিনারশিপ ব্যবহার করা যাবে কিছু কিছু কাজে, এটা বাইরের রিকোয়ারমেন্ট থাকবে, বাইরে বলবে যে আপনি কি ব্যবহার করতে পারবেন কি পারবেন না। আর স্পিনারশিপ আমাদেরকে কখনো টোটাল সলিউশন দেয় না। স্পিনারশিপের মাধ্যমে আমরা কাজটাকে সহজ করতে পারি, ঠিক আছে? স্পিনারশিপ দিয়ে যদি আমরা কোনো একটা আর্টিকেলকে চেঞ্জ করার পর আমাদেরকে আবার পড়তে হবে, ওরা আবার নিজেকে সেগুলো ঠিক করতে হবে। একটা মানুষ যেভাবে একটা ইয়াটাকে চেঞ্জ করতে পারে, একটা সফটওয়্যার কখনো সেটাকে পারে না, ঠিক আছে? বলেন। যখন কাজ করা হয় তাহলে প্রতি সোমবারে যেটা পেমেন্ট আছে, পেমেন্ট আসার পর ওয়ার্কিং প্রগ্রেস থেকে সেটা রিভিউ যায়। স্যার এটা কতদিন পর পেন্ডিং আসবে? কতদিন পরে পেন্ডিং আসবে? যখন আমরা কাজ করি, যখন স্যার 1 ঘন্টা কাজ করলাম $3, তখন সেটা ওয়ার্কিং পরের সপ্তাহে পেন্ডিংয়ে দেখো। পরের সপ্তাহে মনে করেন আপনি আজকে থেকে কাজ শুরু করছেন আগামী সোমবার পর্যন্ত, তো আগামী সোমবার পর্যন্ত যা কাজ করছেন এগুলো পরের সপ্তাহে কি পেন্ডিং দেখাবে। পরের সপ্তাহে পেন্ডিং না দিয়ে রিভিউতে দেখায়, মানে বাইরের জন্য সেটা। এর পরবর্তীতে পেন্ডিং আসে না, এর পরের সপ্তাহে পেন্ডিংয়ে তো চলে আসবে এবং পেন্ডিংয়ের 1 সপ্তাহ পরে আপনি পেয়ে যাবেন। 2 সপ্তাহ লাগে? 2 সপ্তাহ লাগবে। 2 সপ্তাহ লাগে না, 1 সপ্তাহ লাগে। স্যার আমার কিনা স্যার রিভিউতে স্যার এখনো রয়ে গেছে, মানে এই সপ্তাহ তো শেষ, 1 সপ্তাহ গেল কিন্তু এখন পেন্ডিং আসে না, মানে গত সপ্তাহে। সোমবারের পর আসবে, এই সোমবার ওয়েট করেন, এই সোমবারের পর আসবে। তখন স্যার পেন্ডিং স্যার 2 সপ্তাহ হয়ে যাচ্ছে। একটা হচ্ছে হ্যাঁ 2 সপ্তাহ,
মনে করেন আমি আজকে থেকে কাজ শুরু করলাম, ঠিক আছে? আজকে হচ্ছে কী বার? শনিবার। তাহলে আমি আজকে যদি কাজ শুরু করি, শনি রবি এই দুদিন আমি কাজ করবো না? এরপর এই শনি রবির কাজগুলো আমার যোগ হবে কখন? সোমবারে। সোমবারে আমাকে মানে সোমবারের রাত্রে ইয়ে হবে, রোববার আমাকে মঙ্গলবার আমাকে কি দেখাবে? পেন্ডিং দেখাবে এই দুদিনের কাজগুলো, ঠিক আছে? এর পরের সোমবার আমি কি পেমেন্টটা পাবো, পরের সোমবার আমার ব্যালেন্সটা ম্যাচিউর হবে। ইন্ডিভিজুয়াল যখন থাকে মানে সেটা তোমার বাইরের জন্য থাকে, মানে বাইরে এগুলো চেক করে দেখা, বাইরে যদি চেক না করে তাহলে এই ক্ষেত্রে কি সেটা মানে ওডেক্সে এটা পেন্ডিং এ আসবে নাকি বাইরেকে চেক করে দিতে হবে যে ওগুলা? এটা বায়ারকে না, এটা অটোমেটিক্যালি চলে আসবে। বায়ারের তো এখানে স্ক্রো থাকে, ঠিক আছে? ওখানে তো রিজার্ভ ফান্ড থাকে বায়ারের, ওই রিজার্ভ ফান্ড থেকে অটোমেটিক্যালি সেটা চলে আসবে, টাইম টেকার থেকে অটোমেটিক্যালি চলে আসবে। বাট যদি কোনো ইয়া হয়, যদি কোনো ডিসপিউট হয়, বায়ার যদি বলে যে না ওকে আমাদের মধ্যে কিছু এখনও বোঝাপড়ার বাকি আছে, ঠিক আছে? ডিসপিউট হলো কি বায়ার সাময়িকভাবে ওটাকে 1 সপ্তাহ আটকাতে পারে, বাট 15 দিনের বেশি না, ঠিক আছে? তবে নর্মালি পরের সপ্তাহে চলে আসবে। আর এরপরেও যদি আপনার কোনো ইয়া থাকে আপনি সরাসরি কাস্টমার কেয়ারকে বলতে পারেন। আচ্ছা, তাহলে আমি আজকে যতটুকু বুঝালাম, আপনারা কি আমার কথাগুলো বুঝতে পারছেন? আমরা ওয়েব কন্টেন্টের কাজ যা শিখছি গত 5 দিনে 5টা ক্লাসে, আমি আজকে দেখালাম সেই কাজগুলো আমরা কীভাবে করবো এবং কীভাবে অ্যাপ্লাই করবো, কীভাবে কী করবো। তো প্রথম কথাগুলো ছিল আমার পরিপূর্ণ, ঠিক আছে? বাট পরে আমি যেগুলো বললাম অ্যাপ্লাই নিয়ে আমি এই ক্লাসে যা বললাম সেগুলো পরিপূর্ণ না, ঠিক আছে? সেগুলো আমি জাস্ট হিন্টস দিলাম। বাট এগুলো কমপ্লিটলি আপনি কোত্থেকে দেখবেন? ভিডিও থেকে। কারণ ওই কীভাবে অ্যাপ্লাই করবেন এটা নিয়ে কমপ্লিট কি ক্লাস হয়েছে, এটা আপনাদের অন্য কোনো বেঁচে হয়েছে। তো ওই ক্লাসগুলো রেকর্ড করা আছে, ওই ক্লাসগুলো দেখে আপনি অনেক পরিপূর্ণভাবে বুঝতে পারবেন। ইয়া টাইম ট্র্যাকার কীভাবে ইউজ করবেন এটা নিয়ে পরিপূর্ণ ক্লাস, ঠিক আছে? এভাবে অনেকগুলো ক্লাস আছে, জাস্ট ওই বাইরের সাথে ডিসকাস করা, টাইম ট্র্যাকার ইউজ করা, ব্যালেন্স ট্রান্সফার করা, ঠিক আছে? তারপর অ্যালার্ট পেতে অ্যাকাউন্ট তৈরি করা, তারপর মানি বুকার্স অ্যাকাউন্ট তৈরি করা, ব্যাংকে ট্রান্সফার করা, ঠিক আছে? এই সব কিছু নিয়ে কি আলাদা আলাদা ইয়ে আছে, এগুলো আপনারা দেখে নেবেন, তাহলে আপনি কমপ্লিটলি কাজ শুরু করতে পারবেন। আর এই বিষয়গুলো পরে আপনারা আগের যে বিষয়টা সেটা হচ্ছে কি বাইরের রিকোয়ারমেন্ট বুঝে কি কাজে অ্যাপ্লাই করা। একটা কাজ যদি করেন, একটা কাজ যদি করে ফেলেন এবং প্রসিডিউরগুলো মেনটেন করেন, তাহলে কি একটা কাজ করার পর যদি আপনি পেমেন্ট নেন, তার মানে পুরো প্রসিডিউরটাকে আপনার শেখা হয়ে যাবে। কি বুঝতে পারছেন? আজকে আমাদের নতুন টপিকে যাওয়ার কথা ছিল, বাট আমাদের আসলে আর যাওয়া হয়নি। আমরা আগামী ক্লাসে সম্পূর্ণ নতুন টপিক শুরু করব। আজকে যারা নতুন, মেবি প্রায় 6 থেকে 7 জন নতুন আজকে, তাই না? তো নতুনদের উদ্দেশ্যে আমি যেটা বলবো, আজকের ক্লাস আপনারা কোনো কিছু কি বুঝেন নাই এবং না বুঝেটাই স্বাভাবিক। কারণ আজকে আমাদের ছিল আমরা একটা ধারাবাহিক নাটক শুরু করছিলাম, গত 5টা ধারাবাহিক নাটকের 5টা পর্ব চলে গেছিলো, আজকে হচ্ছে 6ষ্ঠ পর্ব, মানে শেষ পর্ব। তো ধারাবাহিক নাটকের প্রথম পর্বগুলো যেটা আপনি না দেখেন, স্বাভাবিকভাবে কি শেষ পর্বটা আপনি কোনো কিছুই বুঝবেন না, ঠিক আছে? তো আজকে আপনারা শেষ পর্ব দেখছেন, মানে আজকে আমাদের ধারাবাহিক নাটকটা শেষ। আবার আগামী সপ্তাহে কি নতুন একটা ধারাবাহিক শুরু হবে, ওইখানে আপনারা সব কিছু বুঝবেন। এবং যেগুলো চলে গেছে আমাদের ওয়েব কন্টেন্ট রাইটিংয়ের যে ক্লাসগুলো চলে গেছে, এগুলো আমরা আবার পাবো, এগুলো আমি এই বেচে আমি আবার করাবো, ঠিক আছে? আমি আগামী ক্লাসে নতুন একটা টপিক শুরু করবো, হয়তো ফেসবুক অথবা ইউটিউব। দেন মানে স্টেপ বাই স্টেপ কি আমরা এই ক্লাসগুলো আবার পাবো, ঠিক আছে? তো আপনারা এই নতুন যারা আজকের ক্লাসে যদি আপনারা কোনো কিছু বুঝেন ভালো, আর যদি না বুঝেন তো আরও ভালো, ঠিক আছে? বলেন। ফেসবুকে অনলাইন শপিং হিসেবে একটা ইয়ে করছি, কন্টেন্টগুলো ঠিক আছে কিনা একটু দেখা যাবে, সবারও ভালো হতো একটু বলে দিতে। অনলাইন শপিংয়ের কাজ পেয়েছেন? না আমি নিজেই ইয়ে করছি, ব্যালেন্স করছি, ফেসবুকে মোটামুটি ইয়ে করছি। আচ্ছা, কন্টেন্টগুলো ঠিক আছে কিনা সবারও কোথায়? ফেসবুকে নাকি যাতে? ফেসবুকে বলেন, পেজটা বলেন। ওকে অনলাইন শপিং, ওকে অনলাইন শপিং, ওকে অনলাইন শপিং। আচ্ছা, আমি পরে দেখবো, এটা পরে দেখে নেবো। বলেন, আমরা আজকের ক্লাসে যা শিখলাম এগুলো নিয়ে আপনাদেরকে বলেন মতামত অথবা কোনো মন্তব্য। আচ্ছা, এগুলো সবগুলোর জন্য আলাদা আলাদা ভিডিও আছে। আমি এই
আমি আপনার কথা বুঝিনি। শুধু ওয়েব কন্টেন্ট বা আর্টিকেল আচ্ছা, শুধু ওয়েব কন্টেন্টের জন্য ওভারভিউটা কীরকম হবে? না, শুধু ওয়েব কন্টেন্টের জন্য কোনো ওভারভিউ আলাদা করে লিখতে হবে না। আপনি ফেসবুকের কাজ করেন, ইউটিউবের কাজ করেন, আপনার যে প্রোফাইলে থাকবে ফেসবুক এবং ইউটিউব, ওয়েব কন্টেন্ট ক্রিয়েটের জন্য আপনার আলাদা করে কোনো ওভারভিউ লেখার প্রয়োজন নাই। ওয়েব কন্টেন্ট তৈরি করার জন্য বায়ার যেটা চাইবে যে ওয়েব কন্টেন্ট তৈরি করার জন্য কী কী দরকার, টেক্সট, ওয়েব স্ক্রেপিং আপনি করতে পারেন কিনা, ওয়েব স্ক্রেপিং, ইমেজ এডিটিং, তারপর কি আর্টিকেল রাইটিং, মানে ওয়েব কন্টেন্ট তৈরি করার জন্য যা যা কিছু প্রয়োজন আপনি সেগুলো করতে পারেন কিনা। আপনি জাস্ট দেখবেন কি আপনার ওভারভিউতে সেই জিনিসগুলো আসছে কিনা, আপনার স্কিলের মধ্যে সেই জিনিসগুলো আসছে কিনা। তো নর্মালি আমরা যখন ফেসবুক এবং ইউটিউবের জন্য আমাদের প্রোফাইলটা তৈরি করি, ওই অটোমেটিক্যালি ওখানে কি ওয়েব কন্টেন্ট তৈরির বিষয়গুলো এসে যায়, ঠিক আছে। যার ফলে আলাদাভাবে কি লাগবে না, ওয়েব কন্টেন্টের কাজ করার জন্য আলাদাভাবে কোনো প্রোফাইল লাগবে না, আলাদাভাবে কোনো ওভারভিউ লাগবে না, ঠিক আছে। বলুন, আর কারো কোনো কোশ্চেন? হ্যাঁ, গোস্ট রাইটিং হচ্ছে অতিথি লেখক। হ্যাঁ, গোস্ট রাইটিং আর গেস্ট রাইটিং দুটাই একই জিনিস, ঠিক আছে। গোস্ট রাইটিং মানে হলো আপনি কি অতিথি লেখক, ঠিক আছে। ওইটাও কি আর্টিকেল রাইটারের মতো। আর্টিকেল রাইটার, গোস্ট রাইটিং, গেস্ট রাইটিং একই কথা। মানে ভূতের মতো মাঝে মধ্যে আসবেন আর কি, এসে লিখবেন, লিখে আবার চলে যাবেন, নাম লিখে যাবেন, রাইট। ভূত মানে কোনো মানে অ্যানোনাইমাস, মানে এটা ভূতে লেখছে, যে কাজটা কে করছে এটা কাজটা ভূতে করছে, মানে কোনো লেখকের নাম থাকবে না আর কি, ওই জন্য গোস্ট ব্লগার। আর কোনো কোশ্চেন? যারা আজকে নতুন, আপনাদের কোনো কোশ্চেন? কোনো কোশ্চেন? হ্যাঁ হ্যাঁ, কমপ্লিট। আপনি যতগুলো ক্লাস হচ্ছে সবগুলো মানে রেকর্ড হচ্ছে, ঠিক আছে, সবগুলো রেকর্ড আপনি নিয়ে যেতে পারবেন। হ্যাঁ, এগুলো আপনি যখন চান তখন পাবেন, ওদেরকে বললে পেন ড্রাইভ নিয়ে আসেন, যখন ইচ্ছে তখন নিয়ে যেতে পারবেন। আর আপনাদের কাজ হলো আপাতত ক্লাস করা। আচ্ছা, নতুনদের জন্য যে বিষয়টা যেটা পরামর্শ, সেটা হলো আপনাদের এখন দেখতে হবে ওভারভিউটা দেখার আগে আপনারা এগুলো বুঝবেন না। আপনাদের একটা সিডি দিচ্ছে না, অ্যাডমিশন নেওয়ার পর একটা ডিভিডি দেওয়ার কথা, ডিভিডি পেয়েছেন? ওই 16 ঘন্টা, ওইখানে ডিভিডিতে 16 ঘন্টা আছে, 16 ঘন্টার একটা ডিভিডি। ওই ডিভিডির মধ্যে আপনার কি ওইখানে ওইটা প্রথমে দেখতে হবে, ঠিক আছে। ওই ডিভিডিটা দেখার পরে আপনি বুঝবেন, আমাদের পরবর্তী ক্লাসগুলো বুঝবেন। ওই ডিভিডিটা দেখার আগে, ওই 16 ঘন্টার ভিডিও লেসনগুলো দেখার আগে আমাদের ক্লাসগুলো বুঝতে একটু অসুবিধা হবে, ঠিক আছে। তো আপনাদের এই সপ্তাহের কাজ হলো কি, আজকে আলোচনা কী হয়েছে সেটা বোঝার দরকার নেই, জাস্ট ওই 16 ঘন্টার ডিভিডিটা দেখবেন। অ্যাডমিশন নেওয়ার সময় যে ডিভিডিটা দিয়েছিল সেটা দেখবেন, ঠিক আছে। ওটা একটাই ডিভিডি দিচ্ছে, ওভারভিউ আপনি ওটা বললে দিবে, যদি না দিয়ে থাকে ওরা বললে দিবে। ওভারভিউ, এটা অ্যাডমিশন নেওয়ার সময় যে একটা ডিভিডি ওভারভিউ, ঠিক আছে, একটাই ডিভিডি, ওইখানে কন্টেন্ট হচ্ছে 16 ঘন্টা। আপনার প্রথম কাজ হলো ওই ডিভিডিগুলো দেখা। ওই ডিভিডিটা দেখার পরে কি আপনি ক্লাস করার জন্য প্রিপেয়ার হবেন, মানে বেসিক যে বিষয়গুলো, অনেকগুলো বেসিক বিষয় আছে যেগুলো না জানলে একটু অসুবিধা হবে, ঠিক আছে। ওইগুলো দেখেন, দেখার পর আগামী ক্লাস থেকে পরিপূর্ণভাবে বুঝবেন। হ্যাঁ, বুঝে নেই। আচ্ছা, আজকে তো সময় নেই, আমাকে পাঠিয়ে দিন, আমি আগামী ক্লাসে করে দেবো, চেক করে আমি আগামী ক্লাসে বলবো। আচ্ছা, ঠিক আছে, আমি ইমেলে রিপোর্ট সেন্ড করবো অথবা আগামী ক্লাসে দেখবো। বলুন, আর কারো কোনো কোশ্চেন আজকের ক্লাস নিয়ে? কোনো কোশ্চেন নেই? তাহলে আমরা আগামী ক্লাস থেকে নতুন টপিক শুরু করবো। আর আপনারা যারা এই পুরো ক্লাসটা পাইছেন, পুরো কন্টেন্ট রাইটিংয়ের ক্লাসটা পাইছেন, আপনারা এইগুলো রিভিউ করেন, কালকে পরশুর মধ্যে এগুলো রিভিউ করেন। রিভিউ করার পর সরাসরি কাজ শুরু করেন, ঠিক আছে। কাজ শুরু করেন, বায়ারের কাজগুলো, বায়ারকে রিপ্লাই করা, বায়ারকে করা, যে কোনো ধরনের কোনো বিষয় আমার সাথে শেয়ার করেন, ঠিক আছে। আমি আপনাদেরকে মানে যে কোনো বিষয়ে আমি সাপোর্ট দেবো। বলেন, আগামী ক্লাসে কী হবে এটা আমি এই মুহূর্তে করতে পারছি না, ওই কী হয়েছে ওইগুলো দেখতে হবে। তো ঠিক আছে, আমরা তাহলে আজকে ক্লাস শেষ। আপনারা সবাই এইগুলো দেখবেন, দেখে আপনারা অ্যাপ্লাই করবেন, ঠিক আছে। হ্যাঁ, দেবে, এটা আপনি কালকে যে কোনো সময়